আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 27 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাজীব হঠাৎ বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? নাফিসা একটু অস্বস্তিতে বলল, এতটা কাছ থেকে ভাবি শব্দ শুনে। রাজীব বিষয়টা বুঝতে পেরে ধীরে ধীরে সাইমনের দিকে তাকালো। সাইমনও তার দিকে গভীর গিলে খাওয়ার মতো দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজীব একটু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়ালো, তারপর বলল, না মানে ছোট আপু কেমন আছো? নাফিসা শান্ত স্বরে জবাব দিল, জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? রাজীব একটু হাসি টেনে বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তবে অল্প সময়ের মধ্যেই অ্যানাউন্স ঘোষণা করলেন ডান্সের জন্য। কাপল ডান্স হবে। সবাই ওইদিকে ফোকাস করলো। আবির চুপচাপ নাফিসাকে দেখছিল। তার চোখে নাফিসার শাড়ির নরম ঝরঝরে গ্ল্যামার, চারপাশের আলোয় ঝলমল করা চোখ, ছোট ছোট নিঃশ্বাস, সবই তার হৃদয়কে ধাক্কা দিচ্ছিল। হার্টবিট যেন এক মুহূর্ত থেমে গিয়েছিল। হঠাৎ সে এগিয়ে এসে বলল, নাফু আমার পার্টনার হবে, চলো একসাথে ডান্স করি, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। সাইমন আবিরের দিকে তাকিয়ে অগ্নিময় চোখে তাকালো। রাগে পুরো শরীর জ্বলে উঠলো। হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে বলল, ও তোর সাথে কোথাও যাবে না, অন্য কাউকে খোঁজ। আবির ছেঁকা খেয়ে নিজে থমকে রইল। সে বুঝতে পারলো নাফিসাকে নিয়ে কথা বলছে সাইমান। নাফিসা হতবাক, ভেবে পাচ্ছে না কি করা উচিত। আবির কিছু বলতে চাইছিল, কিন্তু সাইমনের কঠোর দৃষ্টির মুখে চুপ থাকলো। তারপর সাইমন আবারও বলল, আমি এখান থেকে তোকে যেতে বলেছি। সাইমনের কাণ্ড দেখে তাহমিদ ইকবাল ও রাজীব মুচকি মুচকি হাসতে থাকলেন। তাহমিদ ইকবাল বললেন, কোথায় যেন পুরো পুরো গন্ধ পাচ্ছি রাজীব, মনে হচ্ছে চারপাশে আগুন ছড়াচ্ছে। রাজীব বলল, জি স্যার, আমারও তাই মনে হচ্ছে। সাইমন রাজীবের দিকে আগুন চোখে তাকালো। তাহমিদ ইকবাল গলা খাকারি দিয়ে হালকা কাশি দিলেন, তারপর বললেন, রাজীব চুপ করো, ওই আগুন মনে হচ্ছে এবার তোমাকে চোখ দিয়ে ধ্বংস করবে। নাফিসা হা করে তাকিয়ে চারপাশের দৃশ্য বুঝতে পারছিল না। আবির চলে গেল। সে বুঝতে পারলো সাইমান এমন করলো কারণ নিজের ছোট বোনের মতো দায়িত্ব নেওয়া এবং নাফিসার প্রতি অতিরিক্ত সুরক্ষা, সেই সব অনুভূতি তাকে নিয়ন্ত্রণ করছে। আবির মনে মনে ভাবলো ও নিজেকে প্রতিষ্ঠিত করবে আর কিছুদিন হাতে গোনা, 2-3 বছর পর তারপর দাভাইয়ের কাছ থেকে ঠিক চেয়ে নেবে এই মেয়েকে। এই ভেবে মুচকে হাসি দিল। দূরে দূরে দাঁড়িয়ে থাকা রিয়াদ ভাবছিল নাফিসাকে ডান্সে আমন্ত্রণ জানাবে, কিন্তু সাইমনকে দেখে ভয়ে এগোতে পারলো না। পরিবেশ, চারপাশ ঝলমল আলো, মানুষের কোলাহল, বাদ্যর সুর, ছোট ছোট নাফিসার নিঃশ্বাস এবং সাইমনের গভীর উপস্থিতি, সব মিলিয়ে যেন এক রহস্যময় উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি করেছে। প্রতিটি ক্ষুদ্র মুহূর্তের হৃদস্পন্দন, চোখের দেখা, নিঃশ্বাস, সবই সেই আবহের অংশ হয়ে উঠেছে। আর এদিকে রুহি ধীরে ধীরে পা ফেললো। চারপাশের আলো ঝলমল করছে, সঙ্গীতের হালকা ছন্দ বাতাসে ভেসে আসছে। মানুষের কোলাহল, ছোট ছোট হাসি আর কথা, সবকিছু যেন তার মনকে আরো অস্থির করে তুলছে। আর সেই মুহূর্তে একজন কাছে এসে বলল, চলুন ডান্স করি। রুহির সঙ্গে থাকা রাহুলের দিকে তাকালো। তার চোখে কৌতূহল আর উচ্ছ্বাস মিশে আছে, কিন্তু রুহির মন না চাওয়ায় তার সঙ্গে একমত নয়। মনে হচ্ছে সমস্তটা অসহ্য মনে হচ্ছে। শুধু ডান্স নয়, এই পরিবেশের ছোট ছোট উত্তেজনা, চোখের ধাঁধা, শরীরের অস্বস্তি, সব মিলে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ধীরে ধীরে রুহি সামান্য হাসি জড়িয়ে মুখে বলল, আমার শরীর ভালো লাগছে না। রাহুল সতর্ক কণ্ঠে বলল, কেন, কি হয়েছে, বেশি খারাপ লাগছে? উপরে গিয়ে রেস্ট নাও। তার হাসিতে ভেসে আসছে হালকা অস্থিরতা, অথচ সে দৃঢ় চেষ্টায় সেই অস্বস্তি ঢেকে রাখছে। রাহুল হতাশ, মুখে কিছু বোঝাতে পারছে না, কেবল ধীরে বলল, আচ্ছা থাকো, তুমি এখানে বসে, ডান্স করা লাগবে না, আমরা এখান থেকে সবার ডান্স দেখি। রুহি কোনো শব্দ না করে মাথা নাড়ালো। সে জানে আজকের এই ছোট অসুবিধাগুলোই তার জন্য অনেক বড়, কারণ রায়হানকে কখনো মাফ করবে না সে। শুধু রায়হানের জন্য আজকে তার এমন অনেক কিছু সহ্য করতে হচ্ছে। মনে মনে সে দৃঢ় সংকল্প নিয়েছে, নিজেকে সামলানো ছাড়া বিকল্প কিছু নেই। শরীরের অস্বস্তি, চারপাশের আলো, মানুষের কোলাহল, সবকিছু মিলে রুহির মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। নিঃশ্বাস ভারী, চোখ একটু অস্থির, তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আর সেই অস্থিরতা আর ধৈর্যের মধ্যে রাহুলের শান্ত দৃষ্টি এবং সংলাপ তাকে সামান্য আশ্বস্ত করছে। স্টেজের পাশে আলো ঝলমল করছে, চারপাশে মানুষের কোলাহল, হালকা বাদ্যর সুর ভেসে আসছে। আকাশ দাঁড়িয়ে আছে, তার উপর সস্তা ফর্মাল ড্রেস পরা, হাতে আস্থা রেখেই সাইফানের সঙ্গে কথা বলছে। রিশা পাশে দাঁড়িয়ে আছে, চোখে একটি লক্ষ্য স্থির, তার ব্ল্যাক ডায়মন্ড, কিন্তু সেই চোখ তার আসল প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পেল না। মানুষটি তাকে কোনো পাত্তা দেয় না। রিশা দ্রুত জারিনের দিকে তাকালো, তারপর বলল, প্লিজ দোস্ত, তুই সাইফান ভাইকে একটু ম্যানেজ কর, আমি ওই ব্ল্যাক ডায়মন্ডকে ডান্সের জন্য রাজি করাবো। জারিন নাক ছিটকিয়ে বলল, ছি জানু, তুই তোর ব্ল্যাক ডায়মন্ডের জন্য বান্ধবীকে ওর কাছে পাঠাচ্ছিস, সে মনিউ। রিশা অবিলম্বে জারিনের গালে একটা চুমু দিল, তারপর বলল, প্লিজ জানু, আমার জন্য এটুকু করতে পারবি না, প্লিজ প্লিজ। জারিন অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে বলল, ছেবলা মহিলা, তুই আমাকে চুম্মা দিলি, যা তোর জামাইকে দে, আমি তো ছেলেদের পছন্দ করি, মেয়েদের নয়, বুঝেছিস? রিশা অসহায় দৃষ্টিতে তাকালো। জারিনও তার দিকে তাকিয়ে হেসে বলল, যা, আর ইনোসেন্ট চেহারা করতে হবে না। হাসি খুশি হয়ে জারিন রিশাকে জড়িয়ে ধরলো, তারপর ধীরে ধীরে সাইফানের দিকে এগিয়ে আসলো। মিষ্টি হাসি, চোখে চঞ্চলতা, উজ্জ্বলতা। তারপর বলল, ধলাবিলাই থুক্কু, সাইফান ভাই আজকে ডান্স পার্টনার হবেন আমার। সাইফান তার দিকে তাকালো।
হঠাৎ দেখে অনুভূতি হলো সে প্রথম ভালোবাসার মতো অদ্ভুত, হঠাৎ ছুটে আসা উত্তেজনা, চোখের ছায়া সবাই মিলেমিশে এক অদ্ভুত কম্পন তৈরি করলো। তবে নিজেকে সামলে নিয়ে এসে চোখ ছোট ছোট করে জবাব দিল, কি ব্যাপার চশমা, আজকে এসে নিজে অফার করছো? জারিন একটি ঢুক গিলল, মনে মনে ভাবলো এই বেটা খুব চালাক, ঠিক আন্দাজ করে ফেলেছে। তবে সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসলো, তারপর বলল, কি যে বলেন না সাইফান ভাই। সাইফান বলল, সব ঠিক আছে চশমা, কিন্তু ভাই বলাটা কেমন হয়ে গেল না? জারিন বলল, ওকে সাইফান ভাইয়া। জারিন আবারও বলল, কিছুটা উত্তেজনায়। সাইফান বলল, আমি ভাই বলতে নিষেধ করেছি আর তুমি একেবারে ভাইয়া বানিয়ে দিলে। ভাই তো ঠিক ছিল চশমা। জারিন 32 দাঁত পাটি বের করে হাসলো। সাইফান ধীরে ধীরে তার হাত ধরলো, তারপর বলল, চলো তাহলে একটু ডান্স করি। স্টেজের দিকে ধীরে ধীরে হাত বাড়িয়ে নিয়ে গেল। চারপাশে দর্শকের দৃষ্টি, আলো ঝলমল, ছোট ছোট নিঃশ্বাসের শব্দ, সব মিলিয়ে যেন রোমাঞ্চকর এক মুহূর্ত তৈরি হলো। অন্যদিকে ঋষা আকাশের সামনে গিয়ে হাত বাড়িয়ে বলল, স্যার চলেন ডান্স করি। আকাশ তার দিকে এক পলক তাকালো। এই মেয়েটা পাগলামো কখন বন্ধ করবে? সে ভাবলো, অবুঝ নয় সে, ভালো করেই বুঝে এই মেয়েটি তার আশেপাশে ঘুরছে কেবল এক উদ্দেশ্য নিয়ে। কিন্তু ও কি বুঝে এর পরিণতি কি হবে? সাইফান একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, না আমি ডান্স পারি না। ঋষা মন খারাপ হয়ে গেল, তারপর বলল, আপনাকে পারতে হবে না স্যার, আমি শিখিয়ে দেবো প্লিজ। আকাশ কিছুক্ষণ তাকিয়ে ঋষার মন খারাপ দেখলো, অদ্ভুত ভাবে তার মনও মানিয়ে নিল, তারপর বলল, আচ্ছা চলো। ঋষার চোখে আলো ঝলমল করে উঠলো, তারপর বলল, সত্যি স্যার? আকাশ গম্ভীর ভাবে মাথা নেড়ে জবাব দিল, ঋষা খুশিতে আকাশের হাত ধীরে ধীরে ধরে স্টেজের দিকে এগিয়ে গেল। স্টেজের আলো ঝলমল করছে, চারপাশে দর্শকের উচ্ছ্বাস, সঙ্গীতের হালকা ছন্দ বাতাসে ভেসে আসছে। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে রাইমা এগিয়ে এসে সাইমনের দিকে তাকালো। সে ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরেছে, পাতলা ওড়নার কারণে পেটের আকৃতি হালকা ঝলমল করছে, চোখে ছোট্ট অনুরোধের দৃষ্টি। তারপর বলল, দা ভাই আমার সঙ্গে ডান্স করবে? কিন্তু সাইমন কোনো দিকে তাকালো না, তার গম্ভীর স্বভাব, মুখে কোনো ভাবমূর্তি ছাড়াই উত্তর দিল না। রাইমা আবারও বলে উঠল আশা ও অনুরোধ মিলিয়ে, প্লিজ দা ভাই। সাইমনের চোখে এক ধরনের কঠোরতা ফুটে উঠল, এক ধমক দিয়ে বলল, আমি না বলেছি না? রাইমার মুখ কালো হয়ে গেল, সে কিছু বলতে পারলো না। ধীরে ধীরে সরে গিয়ে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা নাফিসার দিকে তাকালো, মুখ ঘুরিয়ে চলে গেল। তাহমিদ ইকবাল সাইমনের পাশে এসে ফিসফিস করে বললেন, তুমি যদি এখন ডান্স করার জন্য না যাও, তোমার পাখিকে কিন্তু অন্যজন উড়িয়ে নিয়ে যাবে, সাবধান। সাইমন চুপচাপ কিছুক্ষণ স্থির থাকলো, তারপর যেন অজান্তে নাফিসার দিকে এগিয়ে গেল। তার হাত ধরে ধীরে ধীরে স্টেজের দিকে টেনে নিতে লাগলো। নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল, হালকা উত্তেজনা আর অল্প অস্থিরতা সবাই মিশে তার শরীর ভারী হয়ে উঠলো। চারপাশে মানুষ, সঙ্গীতের ছন্দ, সবাই যেন মুহূর্তটিকে আরো রোমাঞ্চকর করে তুলছে। নাফিসা ধীরে ধীরে তাল মিলিয়ে যেতে লাগলো, তারপর বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? সাইমন চুপচাপ এগুচ্ছে, কিছুক্ষণ পর গম্ভীর স্বরে বলল, ডান্স করব। নাফিসা ধীরে ধীরে জবাব দিল, আমি তো ডান্স পারি না। ছোট্ট করে উত্তর দিল সাইমন, আমি শিখিয়ে দেব। স্টেজের চারপাশে আলো ঝলমল করছে, বাতাসের হালকা বাদ্য ছন্দ ভেসে আসছে, সঙ্গীতের ধ্বনি, দর্শকদের দৃষ্টির হাওয়া, ছোট ছোট নিঃশ্বাসের শব্দ, সব মিলিয়ে এক রোমান্টিক আবহাওয়া সৃষ্টি হয়েছে। ডান্সের জন্য যে কয়জন কাপল আছে তারা একে একে স্টেজে উঠে নিজেদের জায়গা করে নিচ্ছে। স্টেজের আলো হালকা নীল ও গোলাপি আলো মিলিয়ে ঝলমল করছে, নরম সঙ্গীতের সুর ভেসে আসছে চারপাশে, আর সেই সুরের সঙ্গে মিশে যাচ্ছে জানাম জানাম গানের মৃদু কিন্তু আবেগময় তাল। গানটির শুরুর প্রথম সুরে যেন সমস্ত পরিবেশ এক ধরনের রোমান্টিক নীরবতা সৃষ্টি করেছে। ঋষা আকাশের দিকে নজর দিলে দেখা যাচ্ছে আকাশ তার স্থির দৃষ্টি দিয়ে ঋষার দিকে তাকিয়ে আছে। ঋষা একটু লাজুক, মুখে হালকা রং চেপেছে, আকাশের হাত ধীরে ধীরে তার হাত স্পর্শ করছে, তাল মেলাচ্ছে সঙ্গীতের সাথে। ঋষা এক মুহূর্তেও চোখ সরাতে পারছে না, প্রতিটি নিঃশ্বাস যেন তার হৃদয়ের সাথে মিলছে। জারিন ও সাইফানের দিকে তাকালে দেখা যায় সাইফান ধীরে ধীরে জারিনকে আগলে নিচ্ছে, তার কণ্ঠে হাসি মিশ্রিত গম্ভীর স্বর। তারপর বলল, আজকে তোমাকে অনেক হট লাগছে চশমা। তার হাতে কোমরের দুলে ধীরে জারিনকে নিজের দিকে টেনে নিল, তালের সঙ্গে মিলিয়ে। জারিনের নিঃশ্বাস কখনো থেমে আসে, কখনো ছুটে যায়, ডান্সের ছন্দে তার শরীরের স্পন্দন সবকিছু আরো উত্তেজনাপূর্ণ করে তুলছে। তারপর হঠাৎ সে ফিসফিস করে বলল, অসভ্য। সাইফান মুচকি হাসলো, চোখে সেই ঝলমল ভাব ধরে রাখলো, তবুও তার মন পুরোপুরি জারিনের প্রতি কেন্দ্রীভূত। স্টেজের আলো ঝলমল করছে, হালকা বাদ্য সুর ভেসে আসছে চারপাশে, দর্শকেরা একেবারে কাছাকাছি দাঁড়িয়ে হলেও নাফিসা আর সাইমনের চারপাশ যেন এক নিস্তব্ধ দুনিয়া। কোনো শব্দ নেই, কোনো কথা নেই, শুধু তাদের চোখ, নিঃশ্বাস, হাতের স্পর্শ, শরীরের নাড়াচাড়া। সাইমন ধীরে ধীরে নাফিসার হাতে হাত রাখলো, হাতে হাত মিলিয়ে টেনে নিল নিজের কাছে। নাফিসা হালকা চমকে, কিন্তু ধীরে ধীরে তাল মিলিয়ে নিল। তাদের চোখে পড়লো নীরব গভীর 4 বছরের দূরত্ব আর জমে থাকা আবেগের মিশ্রণ। নাফিসার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, নিঃশ্বাস ছটফট করে ওঠে। সাইমনও অনুভব করতে পারলো তার হাতের প্রতিটি স্পর্শে নাফিসা কেমন কম্পিত হচ্ছে, কোমলতার সঙ্গে গভীরতা। তার ছোঁয়ায় ধীরে ধীরে নাফিসাকে আরো কাছে টেনে নিল। কোমরে লাগানো হাতের আলতো স্পর্শ, চোখের অদৃশ্য কথোপকথন, সব মিলিয়ে তাদের মধ্যে এক নীরব সংলাপ তৈরি হলো।
নাফিসা চোখ বন্ধ করে একটি গভীর নিঃশ্বাস নিল আর সাইমন তার কানের কাছে মুখ রেখে শুধু এক ধরনের আবেগপূর্ণ দৃষ্টি দিয়ে তাকালো। সাইমনের উষ্ণ নিঃশ্বাস ওর ঘাড়ে পড়তে পড়তে নিজের শরীর ছেড়ে দিল। সাইমন ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে নাফিসার দুই পা নিজের হাত দ্বারা উঁচু করে ঘোরানো শুরু করলো। এমন হয় নাফিসা চমকে সাইমনের দুই কাঁধে নিজের হাতের নখ দাবিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। আস্তে আস্তে আবার নিচে নামিয়ে দিল। নাফিসা এবার চোখ খুলল। প্রতিটি ঘূর্ণন, প্রতিটি তাল, প্রতিটি কোমরের নাড়াচাড়া সবই একে অপরকে আরো কাছে টেনে আনছে। নাফিসা ধীরে ধীরে সাইমনের হাত শক্ত করে ধরল, যেন এই মুহূর্তে তার সমস্ত নিরাপত্তা এবং বিশ্বাস ওর হাতের মধ্যে আছে। সাইমন ধীরে ধীরে নাফিসার কোমর আলতো করে আঁকড়ে ধরল। চোখে তার দৃঢ়তা, মুখে লাগো হাসি নেই, কেবল চোখের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে যত আবেগ, যত আকাঙ্ক্ষা, যত নিঃশব্দ ভালোবাসা। এই এক মুহূর্তে নাফিসা ও সাইমন একে অপরকে কাছে টানছে, শুধু স্পর্শের মাধ্যমে কথা বলছে, নিঃশব্দে সব অনুভূতি প্রকাশ করছে। রাইমার মুখ গুমরা, দাঁত চেপে হাতের আঙুল মুঠো করে আছে সাইমন আর নাফিসার দিকে তাকিয়ে। ঠিক তখন ওই সাবিহা খালেদ ধীরে ধীরে ওপাশ থেকে এসে দাঁড়ালেন, ঠোঁটে হালকা হাসি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তারপর বললেন, ওইদিকে তাকিয়ে এত টেনশন নিও না বেবি, অনাথ মেয়ে তো, জানোই সাইমনের মনটা কেমন, হয়তো আবদার করেছে, ফিরিয়ে দিতে পারেনি, এটাই স্বাভাবিক। রাইমা ঘুরে তাকালো সাবিহার দিকে, চোখ লাল হয়ে উঠেছে রাগে। তারপর বলল, তাই বলে আমি যখন বললাম তখন একেবারেই না করে দিল, আমার সাথে ডান্স করবে না, আর ওই মেয়ের সাথে এভাবে মিশে যাচ্ছে, একদম সহ্য হচ্ছে না আমার। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল রাইমা। সাবিহা এবার হালকা হেসে কাঁধ নাড়ালো, তারপর বলল, সাইমনকে বোকা ভেবো না, এত ছোট একটা মেয়ের সাথে ও কখনো কিছু করবে না, এটা অসম্ভব। রাইমার চোখে জল এসে ভিজে উঠলো, অস্থির কণ্ঠে বলল, আম্মু আর সহ্য হচ্ছে না, কতদিন এইভাবে চলবে? সাবিহা ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে এগিয়ে এলো, কানে কানে বলল, সারপ্রাইজ আছে বেবি, ওয়েট করো, ঠিক সময়ে তুমি নিজেই পেয়ে যাবে, আজকে রাতটাই তোমার। রাইমা কৌতূহলী চোখে তাকিয়ে বলল, মানে কি? সাবিহা কোনো উত্তর দিল না, শুধু মৃদু হেসে রাইমার কপালে একটা চুমু দিল, তারপর বলল, মানেটা কিছুক্ষণ পরেই বুঝবে। আসসালামু আলাইকুম সবাইকে, বাধ্য বিয়ে গল্পের 28 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভিড়ের মাঝখান থেকে আবির সাইমন আর নাফিসার নাচ দেখছিল এক দৃষ্টিতে। নিজের মনকে বোঝাচ্ছে, দাভাই তো সবসময় নাফিসাকে ছোট বোনের মতো দেখে আগলে রেখেছে, কিন্তু আজ কেন জানি দুজনকে এত কাছাকাছি দেখে বুকের ভেতর অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছে। হৃদয়ের গভীরে কেমন চাপ চাপ কষ্ট জমেছে, যা বোঝানোর মতো নয়। গান শেষের সঙ্গে সঙ্গে চারপাশে হাততালির শব্দ উঠলো, ধীরে ধীরে আলো নিভে আসতে লাগলো। নাফিসা সাইমনের হাত থেকে নিজেকে আলগা করলো, বুক ধরপড় করছে, নিঃশ্বাস অস্থির। এক মুহূর্ত তার চোখে সাইমনের চোখ পড়লো, তারপর আর স্থির থাকতে পারলো না, তাড়াহুড়ো করে স্টেজ থেকে নেমে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। সাইমন কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইলো, তারপর হঠাৎ যেন অজান্তেই নাফিসার পেছনে হাঁটা শুরু করলো, কিন্তু দৃঢ় পদক্ষেপে সিঁড়ি বেয়ে ওর পিছু নিল। ভিড়ের মাঝখানে রিয়াদ এতক্ষণ কুঁচকে থাকা মুখ নিয়ে সবকিছু লক্ষ্য করছিল, তার চোখে অস্থিরতা, ঠোঁট শক্ত করে কামড়ে রেখেছে। নাফিসাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে ওর বুকের ভেতর হঠাৎ আগুনের মতো কিছু জ্বলে উঠলো। সে দুই পা বাড়িয়ে উপরে যাওয়ার জন্য এগুলো, কিন্তু সাইমনকে ঠিক পেছনে যেতে দেখে থেমে গেল। মুঠো করা হাতটা কাঁপতে লাগলো আর ঠোঁট থেকে বেরিয়ে এলো, ফাক। এদিকে নাফিসা দৌড়ে এসে নিজের রুমে গিয়ে এক হাতে দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন পুরো ঘর জুড়ে বাজছে। নিঃশ্বাস থামাতে চাইছে কিন্তু পারছে না। প্রতিটি শ্বাস এত ভারী যেন গলায় আটকে আসছে। চোখে ভাসছে কয়েক মুহূর্ত আগের দৃশ্য, সাইমনের স্পর্শ, হাতের দৃঢ়তা, কাছে টেনে নেওয়ার উষ্ণতা। ঠিক সেই সময় বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠলো। কোমরের কাছে পেটের উপর হালকা উষ্ণ স্পর্শ টের পেল সে। চোখ নামিয়ে দেখলো সাইমন তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। শাড়ির আঁচল সরে গিয়ে কোমরের কাছে ফাঁক হয়ে পড়েছিল। সাইমন ধীরে ধীরে সেটি ঠিক করছে, কিন্তু সেই ছোঁয়া, আঙুলের স্পর্শ কেবল কাপড়ের গীত বাজছে না, নাফিসার পুরো শরীরের ভেতর অজানা শিহরণ জাগিয়ে তুলছে। নাফিসার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কাঁপছে, বুকের ভেতর নিঃশ্বাস ছুটছে অনিয়মিত ছন্দে। সে কিছু বলতে চাইলো কিন্তু শব্দ গলায় আটকে গেল। সাইমন কোনো কথা বলছে না, কেবল মনোযোগ দিয়ে আঁচল গুছিয়ে দিচ্ছে। তার আঙুলের নরম ছোঁয়া বারবার নাফিসার ত্বকে লাগছে, আর নাফিসা সেই প্রতিটি স্পর্শের ভেতর কেঁপে উঠছে। এক একটা শ্বাস যেন আগুনের মতো গরম হয়ে তার ঠোঁট ছুঁয়ে বেরোচ্ছে। ঘরের ভিতরে নিস্তব্ধতা, শুধু নাফিসার দ্রুত নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সাইমনের নীরব উপস্থিতি আর তার হাতের উষ্ণতা মিলিয়ে মুহূর্তটা এক অদ্ভুত আবেশে মোড়ানো, যেখানে কথার কোনো প্রয়োজন নেই, শুধু অনুভূতি, শুধু নিঃশ্বাস আর এক অদৃশ্য টান যা দুজনকে আরো কাছে টেনে এনেছে। সাইমন ধীরে ধীরে দাঁড়িয়ে উঠল, তার চোখে অদ্ভুত তীব্রতা, ঠোঁটে চাপা রাগ। হঠাৎ এক ঝটকায় ও নাফিসার দুই হাত নিজের এক হাতে চেপে ধরলো। নাফিসার পিঠের সাথে শক্ত করে ধরে এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে নিল নাফিসাকে। নাফিসার শরীর শিহরিত হয়ে উঠল, হাত নাড়াতে পারছে না, বুকের ভেতর নিঃশ্বাস আরো তীব্র হয়ে উঠছে। তার চোখে লাজ, রাগ আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ জমে উঠেছে। সাইমন দাঁতের ফাঁকে ফাঁক গুলিয়ে গম্ভীর স্বরে বলল, হিজাব কোথায়? এভাবে সবার সামনে বের হওয়ার সাহস কোথা থেকে পেলে? নাফিসার চোখ মেলল ধীরে ধীরে, অনুভূতি এক সাইডে রেখে ঠোঁটে হালকা দাঁতছিল, হাসি ফুটলো। তারপর বলল, আমি নিজেই সাহস জোগাড় করেছি, আর আপনি বলার কে? সাইমন হঠাৎ থমকে গেল, তার চোখ সরু হয়ে এলো। ভেতরের রাগ আর অস্থিরতা চেপে রাখতে না পেরে ধীরে ধীরে বলল, আমার সামনে এত কথা বলা শিখলে কবে থেকে?
নাফিসা নরম কণ্ঠে কিন্তু ভেতরের জমে থাকা আবেগ উজাড় করে দিয়ে বলল, আপনাকে ভালোবাসি এটা বোঝার পর থেকেই। এই শব্দগুলো শুনে সাইমনের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল, তার গলা ভারী হয়ে এলো। সাইমন মৃদু রাগ সংমিশ্রিত হতাশার চোখে অনিশ্চয়তা, তারপর বলল, এটা ভালোবাসা না পিচ্ছি, তোমার শুধু উঠতি বয়সের আবেগ বলে। নাফিসার চোখে এবার রাগের আগুন জ্বলে উঠল, চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। তারপর বলল, যেভাবে ওই দিন রাতে আপনি আমাকে স্পর্শ করেছিলেন। সাইমন হঠাৎ চুপ হয়ে গেল, বুকের ভেতর দ্বন্দ্ব তীব্র হতে লাগলো। কিছু মুহূর্তের জন্য নীরবতা গলা ভারী করে নিজের ভেতর লড়াই করে কোনো রকমে বলল, ওই ব্যাপারটা ভুলে যাও, ওই দিন আমি নিজের মধ্যে ছিলাম না। নাফিসার ঠোঁট বাঁকা হয়ে গেল তিক্ত এক হাসিতে, চোখে অশ্রু জমলে কণ্ঠে বিদ্রুপ। তারপর বলল, সব মেয়েদেরকে দেখে কি সিরিয়াস হয়ে ঠিক একইভাবে স্পর্শ করেন? এই কথা শুনে সাইমনের বুকের ভেতর আগুনের ঝড় বয়ে গেল। গভীর নিঃশ্বাস নিল সে, তারপর হঠাৎ এক ঝটকায় হাত তুলে নাফিসার গাল শক্ত করে চেপে ধরল। আঙুলের চাপ এতটাই তীব্র যে নাফিসার নিঃশ্বাস আটকে গেল। তার চোখের অগ্নি ঝলকানি ঠোঁটের ফাঁক দিয়ে গর্জে উঠল। তারপর বলল, স্টপ ইডিয়েট, স্টপ। ঘরের ভিতর নীরবতা জমে গেল। সাইমনের চোখ তখন আর স্বাভাবিক নেই, এজন্য এক অদ্ভুত বিপজ্জনক আবেগ, যেখানে রাগ, ভালোবাসা, কামনা আর মালিকানা একসাথে মিশে গেছে। নাফিসা স্থির চোখে তাকিয়ে আছে, শরীর কাঁপছে, তবুও মনে হচ্ছে এই মানুষটার কাছ থেকে পালানো অসম্ভব। তার ভেতরটা ভয় আর ভালোবাসার অদ্ভুত মিশ্রণে পড়ে যাচ্ছে। সাইমনের নিঃশ্বাস গরম হয়ে নাফিসার মুখের উপর পড়ছে, যেন ওকে হারাবার ভয়, আবার অস্বাভাবিক আবেশে দখল করে রাখার এক জেদ। ঘরের ভেতর নিস্তব্ধতা জমে আছে, শুধু নাফিসার হাঁপড়ের মতো দ্রুত শ্বাস নেওয়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সাইমনের শক্ত আঙ্গুলের ছাপে নাফিসার গাল লাল হয়ে উঠেছে। ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে তার চোখের কোণা দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সেই অশ্রু সাইমনের হাতের উপর পড়তেই যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো ও। গলার ভেতরটা কেঁপে উঠল, কঠিন মুখভঙ্গি ভেঙে কিছুটা থমকে গেল। মুহূর্তের জন্য বুকের ভেতরটা শূন্য মনে হলো। ধীরে ধীরে সে নিজের হাত সরিয়ে নিল নাফিসার গাল থেকে। নাফিসা মুক্তি পেয়ে হাঁপাতে হাঁপাতে গভীর শ্বাস নিচ্ছে, বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে, কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিল। চোখে জমে থাকা অশ্রু মুছে ঠোঁট চেপে ধরলো। তারপর কাপা কণ্ঠে কিন্তু দৃঢ়তার ভয় দিয়ে বলল, আমি ভুল কিছু বলিনি তো ডিএসপি সাহেব? এখন তো আপনি যেভাবে আমাকে স্পর্শ করছেন এটার মানে কি? আর ওই রাতে আমাকে ওইভাবে স্পর্শ করার পর হুট করে চলে গেলেন কেন? 4 বছর আপনার থেকে আমাকে দূরে রাখলেন, সেই কারণ কি? ঘরের ভেতর হাওয়া যেন এক মুহূর্তেই জমে গেল। কথাগুলো সাইমনের বুকের ভেতর ছুরির মতো বিঁধল। সে এক দৃষ্টিতে নাফিসার দিকে তাকিয়ে আছে, চোখে অবাক দৃষ্টি, মনের ভেতর তীব্র ঢেউ উঠল। মনে মনে বলল, এই পিচ্চি মেয়েটা যে একসময় ওর সামনে দাঁড়াতে কাঁপতো, চোখ মেলাতে সাহস পেত না, আর সেই আমাকে এভাবে প্রশ্ন করছে, ভয় না পেয়ে সরাসরি চোখে চোখ রেখে এমন কথা বলছে। সাইমনের চোখ শুরু হয়ে এলো, ঠোঁটে আটকে গেল অজস্র উত্তর, কিন্তু শব্দ বেরোলো না। বুকের ভেতর জ্বলছে অপরাধ বোধ, ভালোবাসা আর অদৃশ্য এক টান। সাইমন কথা বলতে যাবে ঠিক সেই সময় হঠাৎ করে বাইরে থেকে কারো দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো, পরিচিত কণ্ঠস্বর, যা শুনে দুজনেই যেন ছিটকে চমকে দাঁড়ালো। নাফিসার বুকের ভেতর ধরপড় থামাতে চাইছে, আর সাইমন চোখের ভেতরের ঝড় লুকাতে ব্যস্ত। ঘরের ভেতর হঠাৎ তৈরি হলো এক অদ্ভুত ধরনের পরিবেশ, যেন মুহূর্ত আগে ঝড় বইছিল, এখন সেখানে লুকোনো নীরবতা, অস্থির নিঃশ্বাস, আর না বলা হাজারো প্রশ্ন ঝুলে আছে বাতাসে। সাইফান দরজার পাশে এসে ঠেস দিল, তার ভ্রু কুঁচকে উঠল, চোখে এক ধরনের বিস্ময়। তারপর বলল, তোমরা দুজন এখানে কি করছো? ও এসেছিল সাইমনকে খুঁজতে, মাহবুব রশিদকে ডেকে পাঠিয়েছে। স্টাফ জানালো সাইমনকে উপরে যেতে দেখেছে, তাই সাইফানও ওকে খুঁজতে উপরের দিকে আসলো। হালকা আওয়াজ শুনে ও ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসে। দরজায় সামান্য ফাঁক করে রাখা দেখেও দরজা ঠেলে ভিতরে ঢুকে। সাইমন তার স্বাভাবিক গম্ভীরতা বজায় রেখে চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলে, তুই এখানে কি করছিস? সাইফান একটু হোঁচট খেলো, তারপর মনে মনে বলল, আমার প্রশ্ন আমাকেই করছে। তারপর বলল, আব্বু তোমাকে খুঁজছে, এখন ওই নিচে যেতে হবে। তারপর নাফিসার দিকে তাকিয়ে বলল, এই ছোট, তুই এখানে কি করিস? সবাই নিচে আছে, নিচে যা। নাফিসা শ্বাস চেপে ধরে শান্ত হতে চেষ্টা করলো। এখনো ওর শরীর কাঁপছে, নিজেকে ঠিক করে সাইফানকে কিছু বলতে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সাইমন তাকে থামালো। তারপর বলল, ও কোথাও যাবে না, তুই নিচে যা, আমি আসছি। নাফিসা অদ্ভুত দৃষ্টিতে সাইমনের দিকে তাকালো। হঠাৎ রাগ হলো ওর খুব, জেদ ধরে ঠোঁটে একটু চেপে সে বলল, ভাইয়া আমি নিচে যাচ্ছি, তোমরা আসো। বলার সাথে সাথে আর এক মুহূর্ত অপেক্ষা না করে জোর কদমে হেঁটে চলে গেল সাইফান। সাইমন ওর যাওয়ার দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, ইডিয়েট। সাইফান হুজট খেলো এদের দুজনের কাণ্ড দেখে, মনে হচ্ছে এদের মধ্যে কিছু একটা হয়েছে। বিষয়টা অত পাত্তা দিল না কেন জানি। তারপর দৃষ্টি সাইমনের দিকে ঝুললো, তারপর বলল, ভাইয়া চলো তাড়াতাড়ি, অনেকক্ষণ ধরে খুঁজছি। সাইমন গভীর স্বরে শুধু মাথা নাড়ায় হাঁটা শুরু করলো। সাইফানও ধীরে ধীরে তার পায়ের সঙ্গে পা মিলিয়ে এগোতে লাগলো। সাইফান একটা ঢুক গিলল, হালকা হেসে বলল, ভাই একটা কথা বলি? সাইমন শুধু ছোট করে উত্তর দিল, হুম বল। সাইফান বলল, ভাই তুমি তো 34-এ পৌঁছেছো, বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে করার জন্য কোনো নামগন্ধ নিচ্ছ না, তোমার জন্য আমাকে কেউ বিয়ে দিচ্ছে না, সব পাপির দল। সাইমন কোনো উত্তর দিল না। সাইফান আবারও বলল, ভাইয়া কোনো সমস্যা আছে? সাইমন হাঁটার গতি বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়লো। প্রকুচকে সাইফানের দিকে তাকিয়ে বলল, হোয়াট? সাইফান দাঁত কিলিয়ে হেসে বলল, তোমার মেশিনে কি কোনো সমস্যা আছে? আমাকে বলো, আমি কলকাতা থেকে হারবাল নিয়ে আসবো। ছোট ভাই বলে আমার সামনে লজ্জা পেতে হবে না, নির্দ্বিধায় সবকিছু বলতে পারো, আমি তোমাকে হেল্প করবো। সিরিয়াস ভঙ্গিতে বলল শেষের কথাগুলো।
সাইমনের দিকে তাকিয়ে দেখলো ও চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। সাইফান আবারও বলা শুরু করলো, নাকি তোমার মেয়েদের পছন্দ না? তুমি যে হারে মেয়েদের কাছে ঘেসো না। ভাই তুমি কি ছেলেদের পছন্দ করো? আমি তো কোনো হাফ লেডিসকে ভাবি বানাতে পারবো না। সাইমন শুধু দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে নিজের জুতো খোলার জুতো প্রস্তুত হলো। সাইফান সাইমনের জুতো খুলতে দেখে দৌড় দিল। তারপর আবার একটু এগিয়ে এসে বলল, আরেকটা কোশ্চেন, ছেলে ছেলে পছন্দ করলে কেমন হয়? মানে ওরা আর ওই ইটিস পিটিস কেমন করে? অনেক কনফিউশনে আছি বলেই আবার দৌড় দিল। সাইমন জুতো খুলে হালকা করে ওদিকে টান মারলো। জুতো গিয়ে লাগলো একদম সাইফানের পশ্চাৎ দেশে। সাইফান আহ করে উঠলো, দৌড়ানো থামিয়ে দিয়ে নিজের হাত দিয়ে আঘাতের জায়গা ডলতে শুরু করলো। তারপর বলল, ভাই আমার হঠাৎ পশ্চাৎ দেশে মারলে কেন? শুধু আমাকে মারলে না, আমার বউর সম্পদ নষ্ট করলে। আমার শরীরের প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে আমার বউর হক, আর সে জায়গায় তুমি আমাকে মারলে। সাইমন ওর ঢং দেখে ওর দিকে ধীরে ধীরে এগোতে থাকতেই সাইফান পশ্চাৎ দেশে মাসাজ বন্ধ করে দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে পালালো। সাইমন হালকা রেগে বলল, এক নম্বরের বাদর, লেজ কাটা। আর এদিকে নাফিসা নিচে নেমে আফিয়া বেগমের পাশে দাঁড়ালো। আফিয়া বেগম বলল, এই মেয়ে কোথায় কোথায় চড়ে বেড়াচ্ছিস? তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আগে শান্তশিষ্ট ছিলি, আর এখন দিন দিন বাদর হচ্ছিস। আফিয়া বেগম একটু হেসেই কথাগুলো বললেন। নাফিসা হালকা করেও হাসলো। আফিয়া বেগমের হাতটা ধরে কাঁধে মাথা রাখলো। তারপর বলল, হ্যাঁ তোমার ভালোবাসা পেয়ে আমি সত্যিই বাদর হচ্ছি। সাইমন নিচে এসে নাফিসা ও আফিয়া বেগমকে এমন দৃশ্যে দেখলো, কেন জানি হঠাৎ ওর ভালো লাগার হৃদয় ভেদ করে ছড়িয়ে পড়লো। মাহবুব রশিদ সাইমনকে দেখে এগিয়ে এসে হাত ধরলেন। তারপর বললেন, আমার সাথে এসো। সাইমন চুপচাপ, কোনো উত্তর দিল না। মাহবুব রশিদ ওর হাত ধরে স্টেজের দিকে উঠালো, আবার কাণ্ড দেখে শুধু শান্তভাবে থাকলো। মাহবুব রশিদ এবার রাইমার দিকে তাকিয়ে হেসে ইশারা করলেন স্টেজে আসার জন্য। রাইমা অদ্ভুতভাবে চারপাশে তাকালো, সব চোখ ওর দিকে। এবার মাহবুব রশিদদের দিকে তাকিয়ে হেসে স্টেজের উপর উঠে আসলো, সাইমনের পাশে দাঁড়ালো। সাবিহা খালেদ স্টেজের দিকে তাকিয়ে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে চমৎকার হাসি দিলেন। তারপর সবাই আগ্রহ ভরে তাকিয়ে আছে মুহূর্তটি কি হতে যাচ্ছে সেটা দেখার জন্য। মাহবুব রশিদ মাইক হাতে নিয়ে গলা খানিকটা খাকারি দিয়ে সবার উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই খুশির দিনে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই আমার বড় ছেলে সাইমন তাহের রশিদকে চেনেন। আজকের এই অনুষ্ঠানে আমি ঘোষণা করতে চাই যে সাইমনের সঙ্গে রাইমার বিয়ের প্রক্রিয়া কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। আর আজ আমরা এই এঙ্গেজমেন্টের আনন্দ ভাগাভাগি করছি। চারপাশে করতালিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়লো। রাইমা খুশিতে লাজুকভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে সাবিহা খালেদের দিকে তাকালো। এই সারপ্রাইজের কথা বলছিল তাহলে আম্মু? সাবিহা খালেদ মেয়ের দিকে তাকিয়ে আনন্দে নিজ হাতে দিয়ে ফ্লাইং কিস দিলেন। অন্যান্য অতিথিরা খুশিতে উচ্ছ্বাসিত হলেও পরিবারের সকলে বিস্ময়ের মুখে তাকিয়ে আছে, কারণ কেউই এই ঘোষণা সম্পর্কে আগে কিছু জানে না। আফিয়া বেগম অবাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্টটিও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না গল্পটি কেমন হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 29 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মাহবুব রশিদ মাইক হাতে নিয়ে গলা খানিকটা খাকারি দিয়ে সবার উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই খুশির দিনে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই অবশ্যই আমার বড় ছেলে সাইমন তাহের রশিদকে চেনেন। আজকের এই অনুষ্ঠানে আমি ঘোষণা করতে চাই যে সাইমনের সঙ্গে রাইমার বিয়ের প্রক্রিয়া কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। আর আজ আমরা এই এঙ্গেজমেন্টের আনন্দ ভাগাভাগি করছি। চারপাশে করতালিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়লো। রাইমা খুশিতে লাজুকভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে সাবিহা খালেদের দিকে তাকালো। এই সারপ্রাইজের কথা বলেছিল তাহলে আম্মু? সাবিহা খালেদ মেয়ের দিকে তাকিয়ে আনন্দে নিজ হাত দিয়ে ফ্লাইং কিস দিল। অন্যান্য অতিথিরা খুশিতে উচ্ছ্বাসিত হলেও পরিবারের সকলেই বিস্ময়ের মুখে তাকিয়ে আছে, কারণ কেউই এই ঘোষণা সম্পর্কে আগে কিছু জানে না। আফিয়া বেগম অবাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। নাফিসার চোখে যেন হঠাৎ করে পুরো পৃথিবী ঝাপসা হয়ে গেল। মাহবুব রশিদের বলা প্রতিটি শব্দ তার ভেতরের দেয়াল ভেঙে টুকরো টুকরো করে দিল। চারপাশে শত শত মানুষের উপস্থিতি, আলো, সঙ্গীত সবকিছু যেন মিলিয়ে গেল অন্ধকারে। মনে হচ্ছে তার বুকের ভেতর কেউ ভারী পাথর চেপে বসেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে গেছে, কিন্তু চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। প্রতিটি অশ্রু যেন তার ভেতরের দুঃখ, অপমান আর অসহায়তার সাক্ষী হয়ে মাটিতে পড়ছে। সে বুঝতে পারছে না নিজেকে দোষ দেবে নাকি পরিস্থিতিকে। অজানা ভয় তাকে নিঃশেষ করে দিচ্ছে। সাইমন নাফিসার দিকে তাকালো। নাফিসা তাকিয়েছিল বিদায় দুজনের চোখে চোখ পড়ে গেল। সাইমন নাফিসার চোখে পানি দেখে ওর বুকে যন্ত্রণা শুরু হলো। নাফিসা এক মুহূর্তেও কাঁদতে কাঁদতে থেমে থাকলো না। নিজের চোখের পানি এক হাত দিয়ে মুছতে মুছতে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। সাইমন নাফিসার সিঁড়ি দিয়ে উপরে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, চোখে অদ্ভুত এক উষ্ণতা আর ক্ষোভের মিশ্রণ। হঠাৎ ওই মাথায় এলো নাফিসার কান্নার কারণটা ঠিক কি। তাতে দাঁত চেপে রাগ আর হতাশার মিশ্রণে মাহবুব রশিদের দিকে তাকালেন। তারপর বললেন, আমার অনুমতি না নিয়ে আপনাকে আমার লাইফের এত বড় ডিসিশন কে নিতে বলেছে? সাইমনের কণ্ঠে কঠোরতা আর ব্যথার স্বর মিশিয়ে বলল। মাহবুব রশিদ স্থির চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, ভুলে যেও না আমি তোমার বাবা। তোমার লাইফের ডিসিশন নেওয়ার অধিকার সবসময়
সময় আমার আছে, সব সময় তোমার মতো চলবে না। সাইমনের চোখে রাগের ঝলক আরো বৃদ্ধি পেল, দাঁতে দাঁত চেপে ঘাড়ে রক্ত সঞ্চালনের মতো উত্তেজনা ধরে রেখে বলল, আপনি যেগুলো বললেন সেগুলোর কিছুই হবে না, সবাইকে এখনই জানিয়ে দাও কোনো বিয়ে হবে না। কণ্ঠে এমন দৃঢ়তা যে চারপাশে থাকা সবাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। মাহবুব রশিদ বললেন, আমি যখন ডিসিশন নিয়েছি এই বিয়ে হবে, তোমার কথা শুনতে আমি বাধ্য নই। মাহবুব রশিদ জেদ ধরে বলল, নিজের সিদ্ধান্তে অটুট। সাইমনের রাগের ঢেউ আরো দৃঢ় হলো। স্টেজের পাশে থাকা ফুলের টপটি হাতে তুলে এক আছড়ে ভেঙে দিয়ে ফেলে দিল। সাদা লাল ফুলের পাপড়িগুলো চারপাশে ছড়িয়ে পড়ল। চারপাশের অতিথিরা হা করে তাকিয়ে রইল। বাড়ির সবাই ভয়ে সাইমনের দিকে তাকিয়ে আছে। কেউ সাহস করতে পারছে না, কারণ সবাই জানে কোনোদিন কেউ সাইমনের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপানোর চেষ্টা করে সাইমন সেটা কখনোই মানবে না। আর সাইফান বলে উঠল, কাম সারছে রে। হঠাৎ সাইফান মুখ খুলল, স্বরটা হালকা হলেও কণ্ঠে বিস্ময় আর উত্তেজনার মিশ্রণ। জারিনা রিশা পাশে দাঁড়িয়ে আছে। রিশা সাইফানের কাঁধে হালকা হাত রাখে, কণ্ঠে কৌতূহল ও উত্তেজনার স্বর। তারপর বলে, ভাইয়া এবার কি হবে? সাইফান বলল, কি আর হবে, যা হওয়ার তাই হবে, শুধু দেখতে থাক। আব্বু খেয়ে দিয়ে কাজ পাইলো না, ভাইয়াকে না বলে এত বড় ডিসিশন নিয়েছে, তাও আবার সবার সামনে অ্যানাউন্স করে দিল। এর সাইড ইফেক্ট তো পেতেই হবে। সাইফানের চোখে নরম হাসি, কণ্ঠে হালকা উত্তেজনা। রিশা মুখ ঘুরিয়ে বলল, ঠিক বলেছ, তাও আবার রাইমা আপুর সাথে, আই ডোন্ট লাইক হার। সাইফান নাক ছিটকিয়ে বলল, ঠিক কথা বলেছিস এতদিন একটা। আব্বু খেয়ে দিয়ে কাজও পায়নি, রাম ছাগলের সাথে ভাইয়ার বিয়ে ঠিক করলো। আফিয়া বেগম আর মঈন রশিদ একসাথে এগিয়ে গেল সাইমনের দিকে। দুজন মিলে চেষ্টা করছে সাইমনকে থামাতে। মঈন রশিদ কণ্ঠে কোমলতা মিশিয়ে বলল, সাইমন প্লিজ, এখানে অনেক মানুষ আছে, শান্ত হও। ধীরে ধীরে বিষয়গুলো নিয়ে কথা বলা হবে, এখন শুধু শান্ত হও। সাইমন দাঁতে দাঁত চেপে উত্তেজনায় কণ্ঠস্বর কমিয়ে বাবার দিকে তাকালো, তারপর বলল, তোমার ভাইয়ের ভাবা উচিত ছিল সেটা, আমাকে না বলে সবার সামনে অ্যানাউন্স করার আগে। আফিয়া বেগম সাইমনের কাঁধে হাত রাখে হালকা করে মেসেজ করতে থাকলো, ওর নিঃশ্বাসের উত্তেজনা কমাতে পারে। তারপর বলল, প্লিজ দেহ শান্ত হও আব্বু, শান্ত হও, যাও উপরে যাও, আমি সব দেখছি। সাইমন মাহবুব রশিদের দিকে চুপচাপ তাকিয়ে নিজের খুব বোঝাচ্ছে। মাহবুব রশিদ ওর দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। সাইমন রেগে উপরের দিকে চলে গেল। আফিয়া বেগম তাতে দাঁত চেপে মাহবুব রশিদের দিকে তাকিয়ে রইল। তার নিঃশ্বাস ঢুকাই ঢুকাই প্রবাহিত হচ্ছে, হালকা ঘাম চুলের সিংহল ভিজে গেছে। মাহবুব রশিদ চুপ করে দাঁড়িয়ে আছে। রাইমা সাইমনের এমন রিয়াকশন দেখে ভয় পেয়ে তখন সাবিহা খালেদের কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, কান্না করেই যাচ্ছে এখনো পর্যন্ত। সাবিহা খালেদ ওকে শান্ত করার চেষ্টা করলো, হালকা হাত দিয়ে মাথা বুলিয়ে বলল, শান্ত হও, ঠিক আছে সব। চারপাশের পরিবেশ থমথম হয়ে গেছে। যারা অতিথি হিসেবে এসেছিল তারা কিছুক্ষণ আগ পর্যন্ত হাসি খুশি কথা বলছিল, কিন্তু এখন সুখ এবং বিস্ময়ের মিশ্রণে নিস্তব্ধ। অল্প সংখ্যক অতিথিরা এসেছিল যদিও বা, এখন সবাই একে অপরের দিকে তাকিয়ে ক্ষুদ্রভাবে আলোচনা শুরু করেছে। তাহমিদ ইকবাল ও রাজীব একে অপরের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, এক্স্যাক্টলি কি হলো? তাহমিদ ইকবাল হালকা হাসি দিয়ে বলল, বুঝেছো, মাঝে মাঝে আমাদের এমন সিচুয়েশন আসা বুঝেছো মাঝে মাঝে এমন সিচুয়েশন আসা দরকার আমাদের ভিতরের মনোভাব বোঝার জন্য। রাজীব মাথা চুলকালো, অল্প হতাশায় বলল, ঠিক বুঝলাম না স্যার, কি বললেন? ইকবাল হাসলো না, ভ্রু কুচকে বলল, সাইমন তোমার উপর এমনি রাগ করে না, বুঝেছো? রাজীব তুমি সত্যি একেবারে একটা আস্ত বলদ। রাজীব অসহায় দৃষ্টিতে তাহমিদ ইকবালের দিকে তাকালো, তারপর বলল, গার্লফ্রেন্ড, মা আর এবার তাহমিদ ইকবালও, সবাই এক কথাই বলে কেন? সাইমনও তো ঠিক একই কথা বলে সব সময়। আর এদিকে নাফিসা নিজের ঘরে এসে উপর হয়ে বিছানায় শুয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দে ভাবলো সাইমন এসেছে। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠলো, কিন্তু পিছনে ঘুরে দেখলো রিয়াদ। মুখটা মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল, চোখে আতঙ্ক জমে উঠলো। তারপর বলল, আপনি আপনি এখানে কেন? দরজা বন্ধ করলেন কেন? রিয়াদ ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি দিল, তারপর বলল, আরে বেয়ানে তো সেট সেট মুখ কেন? দরজা বন্ধ করেছি কারণ তোমার সাথে এখন অনেক হিসাব বাকি আছে। নাফিসা দাঁড়িয়ে উঠে কাপা কণ্ঠে বলল, আপনি আপনি এই রুম থেকে বেরিয়ে যান এখনই, না হলে আমি নাফিসা তুতলাতে থাকলো। রিয়াদ বলল, কি করবে? চিৎকার। রিয়াদ অট্ট হাসি দিয়ে কাছে এগিয়ে এলো, তারপর বলল, যত খুশি করো, সবাই নিচে ব্যস্ত, তোমার চিৎকার কেউ শুনবে না। নাফিসা ভয়ে ভেতরে ভেতরে জমে যাচ্ছে, ও পিছু হটতে লাগলো। রিয়াদের প্রতিটি পা ফেলার সাথে সাথে ও আরো এক ধাপ পিছিয়ে যায়। তারপর বলল, এগোচ্ছেন কেন? থামুন। নাফিসার স্বর কেঁপে উঠলো। পিছিয়ে যেতে যেতে হঠাৎ বিছানার সঙ্গে ধাক্কা খেলো, ভারসাম্য হারিয়ে পড়ে গেল নরম বেডের উপর। চোখ ভিজে উঠলো কান্নায়। রিয়াদ ধীর পায়ে কাছে আসছে, তার দৃষ্টি নাফিসার অসহায় চেহারা গেঁথে আছে। নাফিসা দুহাত সামলে তুলে মিনতি করলো, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ি। চোখ দিয়ে টলটল করে পানি গড়িয়ে পড়ছে, বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। রিয়াদ আরেকটু ঝুঁকে এলো, তার ঠোঁটে বিদ্রুপের হাসি। তারপর বলল, আজকেও তোমাকে বাঁচাতে আসবে না, বুঝলে? নাফিসা গলা ফাটিয়ে চিৎকার দিতে চাইলো, কিন্তু আতঙ্কে স্বর আটকে গেল। শুধু কান্নার শব্দ বেরিয়ে আসছে। ও বিছানার এক কোণে গুটিয়ে যেতে চাইলো, কিন্তু চারপাশে যেন দেওয়াল, কোথাও পালানোর রাস্তা নেই। রিয়াদ এক টান দিয়ে নাফিসার শাড়ির আঁচল সরিয়ে দিল। নাফিসা ছাড়া পাওয়ার জন্য ক্রমাগত নিজের হাত পা নাড়াচ্ছে। রিয়াদ এবার ওর হাত দুটো চেপে ধরে অস্রোত করে বাকি শাড়িটা খুলে একটা দেন নিচে ফেলে দিল। নাফিসার চোখ লাল, ঠোঁটগুলো কেঁপে উঠছে, হাত সামনের দিকে জড়িয়ে নিজেকে ঢাকছে। প্রতিটি নিঃশ্বাস যেন কম্পনের সঙ্গে মিশছে, বুকে উঠে পড়ছে। পায়ের তলার জমে থাকা শক্তি আর ভয় আতঙ্কের মাঝে মিলিয়ে যাচ্ছে।
ওর শাড়ি আঁচল সামান্য গলায় জড়ানো, কিছু অংশ বিছানার পাশে পড়ে আছে ভগ্নাংশিক অযত্নে। দরজার বাইরে সাইমন দাঁড়িয়ে আছে। ও নাফিসার কাছে আসছিল। দরজার কাছে আসতে নাফিসার চিৎকার শুনে স্তব্ধ মনে ওর হৃদয় দ্রুত ধরপড় করছে। ভিতরের কণ্ঠস্বর তাকে জানাচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি করে নিজের ঘরের দিকে ছুটলো। ঘরে গিয়ে দ্রুত হাত চলে যায় ড্রয়ারের দিকে। এখানে সে নাফিসার ঘরের এক্সট্রা চাবি রেখেছিল। ছটপট চাবি তুলে নিয়ে দ্রুত নাফিসার রুমে ছুটলো আবার। তারপর কাপা কাপা হাতে লক খুলে ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই চোখে পড়লো নাফিসার বিধ্বস্ত শরীর। তার চোখ লাল, কান্না থেমে নেই, শাড়ির এক পাশ ঝুলছে, হাতে আতঙ্কে দুই হাত সামনে তুলে রাখছে। রিয়াদ ধীরে ধীরে এগোচ্ছে। নাফিসার শরীর ক্রমশ কাঁপছে। সে পিছু হটছে, হাত সামনের দিকে বাড়িয়ে নিজেকে ঢাকতে চেষ্টা করছে। সাইমনের চোখ লাল টকটকে হয়ে উঠলো। মনে হচ্ছে চোখের ভিতর থেকে আগুন ঝরে পড়বে। এক মুহূর্ত সময় নষ্ট করলো না। এগিয়ে গিয়ে দুই হাত দিয়ে রিয়াদের কাঁধের উপর থাবা বসিয়ে এক আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল। রিয়াদ চমকে উঠলো। ওর গায়ে কেউ হাত দেয় কিন্তু প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। তার আগে নিজেকে মেঝেতে আবিষ্কার করলো। চেষ্টা করলো উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু সাইমন এগিয়ে এসে ওর পেটের উপর বসে ক্রমাগত মুখে ঘুষি দিতে থাকলো। ওর হাতটা ধরে ডুমরিয়ে দিল। মট করে শব্দ হলো সাথে সাথে। রিয়াদ জোরে চিৎকার দিয়ে উঠলো। সাইমনের ভিতর মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ারের আত্মা ঢুকে গেছে। ক্রমাগত রিয়াদকে মেরেই যাচ্ছে। প্রতি আঘাতের সঙ্গে সঙ্গে তার শরীর বেহাল হয়ে পড়লো। নাফিসা তাড়াহুড়ো করে উঠে নিজের শাড়ি ঠিক করলো, গায়ের উপর জড়িয়ে ধরলো। চোখে পানি, ঠোঁট কাঁপছে, বুক দ্রুত ওঠানামা করছে। সাইমন ক্রমশ রিয়াদকে আঘাত করছে। প্রতিটি আঘাতের সঙ্গে তার গলা থেকে বেরোচ্ছে, ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ টাচ হার, ডোন্ট ইউ এভার কাম নিয়ার হার এগেইন, ইউ ব্লডি ফুল। সাইমন হঠাৎ মারা থামিয়ে দিয়ে ঘরের চারপাশে তাকালো। চোখে আগুন। ড্রেসিং টেবিলের উপর থাকা ফুলদানি তার নজর কাড়লো। উঠে গিয়ে ফুলদানিতে হাতে তুলে নিয়ে রিয়াদের মাথার উপর একটা বাড়ি দিল। রিয়াদ চিৎকার করে উঠলো, মাথায় হাত দিয়ে। রক্ত ভিজে উঠেছে সমস্ত মাথা। নাফিসা এটা দেখে নিজের মুখ চেপে ধরলো। চিৎকার করতে চাইলো, কিন্তু গলা আটকে গেছে, শুধু কান্নার শব্দ বের হচ্ছে। সাইমনের এতেও মনে হয় নিজেকে শান্ত করতে পারলো না। আবার এদিক ওদিক তাকিয়ে নজর পড়লো কাচের ফুলদানির ভাঙা অংশের দিকে। ঠোঁটের কোনায় মৃদু হাসি ফুটে উঠলো। হাত বাড়িয়ে সেটা নিজের হাতে তুলে নিল। তারপর রিয়াদের বুকের ওপর আঘাত করতে নিলে পিছন থেকে নাফিসা সাইমনকে জড়িয়ে ধরলো। ভয় ও ত্রাণের মিশ্রণ অনুভব হচ্ছে। ধীরে ধীরে আরো নিজের সাথে জড়িয়ে নিল। কাঁপছে, চোখে পানি ঝরছে, পুরো শরীর ক্রমাগত কাঁপছে। ওর নিঃশ্বাস আটকে যাচ্ছে, কিন্তু বুকের ভেতরে এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করছে। সাইমন থেমে গেল। নিজের হাতে থাকা কাচের ফুলদানির ভাঙা অংশ দূরে টান মেরে ফেলে দিল। ধীরে ধীরে নাফিসার হাত নিজের পেটের উপর থেকে সরিয়ে সামনের দিকে ঘুরে নাফিসাকে নিজের বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরলো। নাফিসার চোখের পানি এখনো ঝরছে, ঠোঁট লাল। নিজের বুক থেকে নাফিসাকে তুলে দু হাতে তালুর সাহায্যে ওর গাল দুটো আগলে নিল। পুরো মুখ জুড়ে চুমু দিতে লাগলো, কপালে, গালে, পুরো মুখ। নাফিসার পুরো মুখ ভিজে উঠেছে সাইমনের দেওয়া চুম্বনে। সাইমন কিছুক্ষণ থেমে নাফিসার চোখে চোখ রেখে ধীরে ধীরে ঠোঁটে একটা শুকনো চুমু দিল। তারপর গতিতে আবারও আঁকড়ে ধরলো অধৈর্যরা। একটি দীর্ঘ আবেগপূর্ণ চুমু, ভয়, রাগ, নিরাপত্তা, ভালোবাসা সব মিশ্রিত। নাফিসার চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে। বুক দ্রুত ওঠানামা করছে। শ্বাস যেন বুকের ভেতরেই আটকে যাচ্ছে। শরীরের প্রতিটি রন্ধে অদ্ভুত এক শিহরণ, ভয় আর অচেনা অনুভূতির মিশ্রণে ভিতরটা কেঁপে উঠছে। সাইমনের ঠোঁটের ছোঁয়া, প্রতিটি চুম্বনের শরীর যেন অসাড় হয়ে যাচ্ছে। আবার ভেতরের অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে ভয়, নিরাপত্তা আর ভালোবাসা একসাথে মিশে গিয়ে ওকে গ্রাস করেছে। সাইমন যেন উন্মাদের মতো নিজের কাজে লিপ্ত। এক মুহূর্তও থামছে না। প্রতিটি নিঃশ্বাস গরম হয়ে নাফিসার মুখে এসে লাগছে। নাফিসা অসহায়ভাবে চোখ বন্ধ করে সব অনুভব করছে। ওদিকে রিয়াদ মেঝেতে পড়ে আছে। সামনে তাকিয়ে শুধু সাইমনের বিশাল দেহটা দেখতে পাচ্ছে। সামনের উচ্চতা আর শক্ত শরীর আড়ালে নাফিসার ছোট্ট দেহটা পুরোপুরি ঢাকা পড়েছে। তাই রিয়াদ বুঝতেই পারছে না ওরা ঠিক কোন অবস্থায় আছে। এই সুযোগে রিয়াদ নিজের ক্ষতবিক্ষত শরীরটা কষ্ট করে তুলে ধরলো। বুক উঠানামা করছে যন্ত্রণায়, তবুও বাঁচার জন্য উঠে দাঁড়াতেই চাইলো। ধীরে ধীরে শরীর ঘুরিয়ে হুচুট খেতে খেতে পালানোর চেষ্টা করলো, কিন্তু কয়েক কদম যেতেই হঠাৎ ভাঙা কাচের ফুলদানির টুকরোর উপর ওর পা পড়ে গেল। মুহূর্তে চিৎকার করে উঠলো, বলে উঠলো, আহ! রক্ত গড়িয়ে পড়ছে পায়ের আঙুল বেয়ে। রিয়াদ যন্ত্রণায় পা চেপে ধরলো। চিৎকারের শব্দে সাইমন হঠাৎ হুঁশে ফিরল। নাফিসার অধৈর্যরা ছেড়ে দিয়ে এক ঝটকাতে নিজের থেকে সরিয়ে দিল নাফিসাকে। বুক উঠানামা করছে বড় বড় শ্বাসে। লাল চোখ পেছনে ফিরে তাকাতেই রিয়াদকে দেখতে পেল। মুহূর্তে মাথায় আবার রক্ত উঠে গেল। নাফিসা নিজের নিঃশ্বাস সামলাতে পারছে না। শরীরের ভেতর দম যেন আটকে গিয়েছিল। কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাবে। অবশেষে সাইমন ঝাঁকুনি দিয়ে তাকে সরিয়ে দিতেই হঠাৎ মুক্তি পেয়ে গলা দিয়ে হাওয়া বের হলো। গম্ভীর নিঃশ্বাস টেনে বুক ফুলিয়ে আবারও বাঁচার চেষ্টা করছে। তারপর ওর চোখে পড়লো সাইমন ঝড়ের গতিতে রিয়াদের দিকে এগিয়ে যাচ্ছে। তার চোখে আগুন, তাতে দাঁত চেপে ফেলেছে। সাইমন রিয়াদের কাছে গিয়ে এক ঝটকায় ওর শার্টের কলার চেপে ধরলো। শক্ত হাতে টেনে তুলতে রিয়াদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। আর কোনো কথা নয়, মাথা নিচু করে দাঁত চেপে ওকে জোরে জোরে টানতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে যেন আগুন জ্বলতে থাকা সিংহ এগিয়ে চলছে। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। তো পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিংক দিয়ে দেওয়া হবে। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 30 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক।
সাইমন রিয়াদের কাছে গিয়ে এক ঝটকায় ওর শার্টের কলার চেপে ধরলো। শক্ত হাতে টেনে তুলতেই রিয়াদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। আর কোনো কথা নয়, মাথা নিচু করে দাঁত চেপে ওকে জোরে জোরে টানতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপ যেন আগুন জ্বলতে থাকা সিংহ এগিয়ে চলছে। নাফিসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভয় আর অবিশ্বাসের শরীর আবার কেঁপে উঠলো। মুহূর্তেই শাড়ির আঁচল বুকের ওপর গুছিয়ে নিল, কাপড় ঠিক করে নিজের শরীর ঢাকলো। তারপর চোখ ভিজে উঠলো অশ্রুতে। তবুও কাঁপতে কাঁপতে কয়েক কদম ছুটে গেল সাইমনের পেছনে। সাইমন এক টানা টেনে টেনে রিয়াদকে সিঁড়ির দিকে এগিয়ে এলো। রিয়াদ গুঙাচ্ছে, হাত পা ছুড়ে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সাইমনের হাতের শক্তির সামনে সব বৃথা। ধাপ ধাপ শব্দে সিঁড়ি বেয়ে নামছে দুজন। চারপাশের ঘর নিস্তব্ধ, শুধু রিয়াদের কাতর চিৎকার আর সাইমনের ভারী শ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। নাফিসা পিছন পিছন দৌড়াচ্ছে, বুক ওঠানামা করছে, নিঃশ্বাস কাঁপছে, তবুও থামছে না। হঠাৎ সাইমন রিয়াদকে টেনে নিচে এসে সবার সামনে এক প্রচন্ড ধাক্কায় মেঝেতে ছুঁড়ে ফেললো। ধাম শব্দে পুরো হলঘর মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। অতিথিরা, আত্মীয় স্বজন যারা এখনো শোকে ডুবেছিল, সবাই হঠাৎ চোখ বড় করে তাকিয়ে রইল। বাতাস জমে গেল, চারপাশে নিস্তব্ধতা, শুধু রিয়াদের গুঙ্গানি আর সাইমনের তীব্র শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। শিরিন করিম ছেলের অবস্থা দেখে মুহূর্তের জন্য যেন নিথর হয়ে গেলেন। চোখের সামনে রিয়াদের সারা শরীর রক্তে ভিজে আছে, বুক কেঁপে উঠল। এক চিৎকার দিয়ে তিনি দৌড়ে গেলেন ছেলের দিকে। হাঁটু গেড়ে বসে রিয়াদের মাথাটা নিজের কোলের উপর তুলে নিলেন। তার হাত কাঁপছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে। তিনি বললেন, রিয়াদ আব্বুরে, চোখ খুলো, কিছু বলো প্লিজ। ক্রমাগত কান্নায় তার কণ্ঠ গোল গোল করে বেরোচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু শিরিনার বুক ফাটা আর্তনাদ প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ছে। এহসান করিম আর রাহুলও ছুটে গেলেন ওর কাছে। দুজনেই হাঁপাচ্ছেন, নিঃশ্বাস ভারী। রাহুল রিয়াদের রক্তাক্ত শরীর দেখে দাঁতে দাঁত চেপে ধরলো, চোখ জল করলো ক্রোধে। মুহূর্তে উঠে দাঁড়িয়ে এক ঝটকায় গিয়ে সাইমনের মুখে ঘুষি বসিয়ে দিল। ধারাস করে সাইমনের মুখ পাশ ঘুরে গেল, ঠোঁট থেকে রক্ত বেরিয়ে এলো। কিন্তু রাহুল আরেকটা ঘুষি মারার আগেই বজ্রের মতো শক্ত হাতে সাইমন ওর হাত চেপে ধরলো। শ্বাস ভারী, চোখ লাল, কণ্ঠে বরফের মতো ঠান্ডা হুমকি ছুড়ে দিল। তারপর বলল, টুডে হোয়াট এভার মিস্টেক ইউ মেড ইট। নেক্সট টাইম বিফোর ইউ ডেয়ার টু রেজ ইউর হ্যান্ড অন মি, থিঙ্ক টুইস। আজ তুমি যেই ভুলই করো না কেন, সেটা তুমি করেছই, কিন্তু পরের বার আমার উপর হাত তোলার সাহস করার আগে দুবার ভেবে নিও। রাহুলের চোখে ক্রোধ দাউ দাউ করে জ্বলছে, বুক উঠানামা করছে, কপালে ঘাম। সাইমনের দৃষ্টি আর তার দমবন্ধ কথাগুলো বাতাসে যেন কাঁপন ধরিয়ে দিল। এহসান করিম এই দৃশ্য দেখে আর ধরে রাখতে পারলেন না নিজেকে। তিনি রিয়াদের পাশে বসা থেকে দাঁড়িয়ে উঠলেন। তার মুখ লাল হয়ে উঠেছে রাগে, চোখে রক্ত চেপে উঠেছে, বুকের ভেতর থেকে গর্জন বেরিয়ে এলো। তারপর বলল, হাউ ডেয়ার ইউ রেজ ইউর হ্যান্ড অন মাই সন। আমার ছেলের গায়ে হাত তোলার সাহস তোমার কিভাবে হলো? হল ঘরের তীব্র নিস্তব্ধতা, শিরিনার কান্না, রিয়াদের ক্ষীণ গুঙানি আর সাইমনের বুক থেকে বেরোনো গর্জন, সব মিলিয়ে পরিবেশটা মুহূর্তেই আরো ভারী হয়ে গেল। চারিদিকে নিস্তব্ধ, মুহূর্তের জন্য যেন সময় থমকে গেছে। সবার চোখ এখন একই দিকে, সাইমন, এহসান করিম আর রাহুলের সেই বিস্ফোরক সংঘর্ষের দিকে। আফিয়া বেগম মুখে হাত চাপা দিয়ে তাকালেন সাইমনের দিকে, চোখ ভরা বিস্ময় আতঙ্কে তার ঠোঁট কেঁপে উঠছে। পাশে দাঁড়িয়ে থাকা ইমা বেগম আর বিলকিসারা একে অপরের দিকে তাকিয়ে স্তব্ধ, কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। হল ঘরের অন্য পাশে রিদওয়ান, আবির, সাইফান, রুহি, জারিনা, রিসা সবাই একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে বিস্ময়, অবিশ্বাস। কয়েক মুহূর্ত আগ পর্যন্ত পরিবেশটা ছিল উৎসবের আবহ, আর এখন যেন যুদ্ধক্ষেত্র। রুশনা দ্রুত রাহিলার ছোট্ট মিষ্টিকে নিয়ে সরে গেল পাশের দিকে। শিশুদের এমন দৃশ্যের মধ্যে রাখা যায় না, এটা ও ভালোভাবেই জানে। তার হাত কাঁপছে, কিন্তু দৃঢ়ভাবে বাচ্চাদের বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে ঘরের দিকে। ঠিক সেই মুহূর্তে রিদওয়ান অবিশ্বাসে ভরা স্বরে বলে উঠল, এই দা ভাই, এই বেয়াদবটার হাল এমন করলো কেন রে? তার কণ্ঠে বিস্ময় আর অস্বস্তির মিশেল। রিসা ঠোঁট কামড়ে হালকা বিদ্রুপ করে বলল, ঠিক আছে, বেয়াদবটার খুব চুলকানি উঠছিল, ভাইয়া মনে হয় ধরে চুলকানির মলম দিয়ে দিয়েছে। চুলকানি অল্প থাকতে থাকতে মলম দিয়ে দেওয়া উচিত, নাহলে এটা একসময় চুলকাতে চুলকাতে ঘাতে পরিণত হয়। কথাটা বলে সে মুখ নামিয়ে ফেললো, কিন্তু চোখের কোনো স্পষ্ট আতঙ্ক। এই সময় হঠাৎ জারিন চারপাশে তাকিয়ে ভ্রুকুচকে বলে উঠল, ওয়েট, নাফিসা কোথায়? মুহূর্তে সবাই যেন চমকে উঠলো, একসাথে অনেকগুলো কণ্ঠ মিশে গেল। তারপর বলল, হ্যাঁ তাই তো, নাফিসা কোথায়? চারপাশে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। চোখের দৃষ্টি বারবার সিঁড়ি, কোণা আর দরজার দিকে ঘুরছে। নিঃশ্বাসের শব্দ আরো ভারী, যেন বাতাসে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সাইফান এ সময় দাঁত চেপে কণ্ঠ উঁচু করে বলল, বিষয়টা কি? তোরা ছোটুকে খুঁজছিস কেন? ওর সাথে রিয়াদের কি সম্পর্ক? আসল কারণটা বল। তার কণ্ঠে ছিল এক ধরনের তীক্ষ্ণ সন্দেহ। আবির ততক্ষণে আরো বেশি উত্তেজিত হয়ে গেছে, তার বুক ওঠানামা করছে। সে বলে উঠল, হ্যাঁ, নাফিসার সাথে রিয়াদের কানেকশন কোথা থেকে আসছে? এই রহস্য কি? রুহি এবার ওদের তিনজনের দিকে আঙুল তুলে দাঁত চেপে বলল, এই তোরা কি লুকাচ্ছিস? বলতো, তোরা আগেই সব জানতিস তাই না? কি হয়েছে সব বল। বাতাসে যেন ফিসফিস আওয়াজ জমে উঠলো। একটা টান টান উত্তেজনা সবার ভেতর ছড়িয়ে পড়েছে। হঠাৎ ওই সিঁড়ির কাছে দাঁড়ানো একটা পরিচিত সায়ার চোখে পড়লো। ওই তো নাফিসা। সবাই একসাথে তাকালো সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা নাফিসার দিকে। চুল এলোমেলো, শাড়ি অগোছালো, মুখ ফ্যাকাশে। তার বুক ওঠানামা করছে দ্রুত, চোখে লজ্জা আর ভয় অসহায়তার মিশ্রণ। দৃশ্যটা দেখে সবাই মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ স্রোতের মতো সবাই দৌড়ে গেল ওর দিকে। আবির সামনে এগিয়ে এসে একেবারে গলা শুকিয়ে ঢুক গিলল। মনে মনে শুধু প্রার্থনা করছে, না, যা ভাবছি তা যেন না হয়। তার
তা যেন না হয়। নাফিসার দিকে এক একজন এক একভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কেউ বলছে এই তোর এই অবস্থা কেন, কেউ বলছে কি হয়েছে রে তোর, আবার কেউ বলছে দা ভাই রেগে আছে কেন রে, আর কেউ বলছে তুই এতক্ষণ কোথায় ছিলি। শব্দের ঝড় যেন নাফিসার চারপাশে ঘিরে ধরলো। ঠিক তখন ওই ভিড় ঠেলে এগিয়ে এলেন মাহবুব রশিদ ও মঈন রশিদ। মঈন রশিদ এগিয়ে গিয়ে দৃঢ় হাতে সাইমনের কাঁধে হাত রাখলেন। বুকের ভেতর থেকে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসছে তার। মাহবুব রশিদ স্থির দৃষ্টিতে তাকালেন সাইমনের চোখের দিকে। চারপাশের কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল। কণ্ঠে শান্ত স্বর, কিন্তু ভেতরে স্পষ্ট ঝড়। তারপর বলল, ওকে মারার কারণ কি? একটা প্রশ্ন, কিন্তু তার ভারী ওজন যেন চারপাশের বাতাসকেও জমাট বেঁধে দিল। এহসান করিম দাঁতে দাঁত চেপে চোখে রক্ত উঠে গর্জে উঠলেন। তার কণ্ঠ যেন বজ্রপাতের মতো কেঁপে উঠল চারপাশে। তিনি বললেন, মাহবুব, তোর ছেলে আমার ছেলেকে মেরে আধমরা করে ফেলেছে, রক্তাক্ত করেছে, আর তুই শান্তভাবে দাঁড়িয়ে তোর ছেলেকে প্রশ্ন করছিস কেন মারলো? এটাই কি ন্যায়? তার বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে, শিরার ভেতর রক্ত যেন ফুটছে। চারপাশে উপস্থিত সবাই এহসানের আগে থমকে গেল। মাহবুব রশিদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন এহসানের চোখে। চারপাশের উত্তেজিত কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল। তার ঠোঁট শান্ত অথচ দৃঢ় শব্দ ভেসে এলো। তারপর বলল, আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি এহসান। সে কখনো কোনো কারণ ছাড়া কাউকে আঘাত করে না, এমনকি কারো খারাপ লাগবে এমন কথাটা বলাও তার স্বভাবে নেই। রিয়াদ নিশ্চয় এমন কিছু করেছে যার শাস্তি হিসেবে আমার ছেলে তাকে এই অবস্থায় এনেছে। কথাগুলো যেন ধারালো অস্ত্রের মতো নীরবতা ভেদ করে বেরিয়ে এলো। সাইমন নিঃশব্দে বাবার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত ঝড়, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। এহসান করিম এবার পুরোপুরি তেতে উঠলেন, হাত কাঁপছে ক্রোধে। তিনি চিৎকার করে বলে উঠলেন, কি এমন অন্যায় করলো তাই বলে আমার ছেলেকে মেরে আধমরা করে দেবে? এটাই নাকি তোর নেই বিচার? মাহবুবের দৃষ্টি এহসানের চোখে গেঁথে রইল। শান্ত কণ্ঠে জবাব দিল, সেটা তোর ছেলেকে জিজ্ঞেস কর এহসান, আমি আমার ছেলেকে ভালোভাবে চিনি। তারপর সাইমনের দিকে ঘুরে দাঁড়ালেন তিনি, গলায় দৃঢ়তার সাথে বললেন, ঠিক কি হয়েছে খুলে বলো। তুমি একজন আইনের লোক, তোমার কাজ ছিল শান্ত মাথায় সমাধান করা, এভাবে মারামারি নয়। হলঘরের বাতাস যেন জমাট বেঁধে গেল। সবার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সবাই সাইমনের দিকে তাকালো আসল কাহিনী জানার জন্য। সাইমনের চোখ রিয়াদের দিকে গেল। আগুনের মতো লাল চোখে সে চিৎকার করে উঠল। গলায় কাপা কাপা শব্দ ছুটে এলো, দ্যাট বাস্টার ডেয়ার টু টাচ মাই লিটল ডল, দ্যাট ফাকিং সন অফ বিচ পুট হিজ ফিলথি হ্যান্ড অন হার, আই সোয়ার আই উইল কিল হিম রাইট নাও রাইট হেয়ার। ওই হারামজাদা আমার পিচ্চি পুতুলকে ছুঁয়ে দুঃসাহস করেছে। ওই অভিশপ্ত নোংরা শয়তান ওর গায়ে হাত দিয়েছে। আমি আজ এখানে ওকে মেরে ফেলবো এখনই। শব্দগুলো বজ্রের মতো প্রতিধ্বনিত হলো চারপাশে। সাইমন হঠাৎ ঝাঁপিয়ে পড়ল রিয়াদের দিকে, চোখে খুনের আগুন, চারপাশে হাহাকার। মঈন রশিদ আর সাইফান দৌড়ে গিয়ে দুই দিক থেকে সাইমনকে চেপে ধরলো। ওর বিশাল দেহকে নিয়ন্ত্রণ করা যেন অসম্ভব হয়ে উঠল। ওর ভিতর মনে হচ্ছে কিছু ভর করেছে। দুজন মিলে হিমশিম খাচ্ছে সামলাতে। দুজনের হাত কাঁপছে, বুক দপদপ করছে তীব্র চাপে। মাহবুব রশিদ ভ্রু কুঁচকে সাইমনের দিকে তাকালেন, কণ্ঠ ভারী হয়ে উঠল। তারপর তিনি বললেন, পিচ্চি পুতুলকে? কথাটা শোনা মাত্রই নিস্তব্ধ ভিড়ের মধ্যে থেকে রিসা এক পায়ে গিয়ে এলো। গলায় কাপা কাপা স্বর, কিন্তু দৃঢ়তাও আছে। সে বলল, বড় আব্বু, পিচ্চি পুতুলটা নাফিসা। রিয়াদ 4 বছর ধরে নাফিসার পেছনে লেগেছিল, সবসময় বিরক্ত করত, কিন্তু এবার তো সীমা ছাড়িয়ে গেছে। নাফিসার সাথে জোর করে র্যাপ করার চেষ্টা করেছিল। দা ভাই সময় মতো না এলে। তার গলা ভারী হয়ে এলো, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। তবু দাঁত চেপে শেষ কথাটা ছুড়ে দিল, এটা তো স্বাভাবিকই, ভাইয়ার এভাবে রিয়াক্ট করা। ওই শয়তানটার সাথে এমন না করলে আর কিভাবে শিক্ষা হতো? কথাটা ভিড়ের মধ্যে গর্জনের মতো বাজলো। অনেকেই বিস্ময়ে স্তব্ধ। আফিয়া বেগম দাঁড়ানো অবস্থায় কেঁপে উঠলেন। মনে হলো পায়ের নিচের মাটি সরে গেল। দৌড়ে গিয়ে নাফিসাকে বুকে জড়িয়ে ধরলেন। দুই হাতে মুখ ধরে বারবার চুমু দিচ্ছেন। বুক ফেটে যাচ্ছে কান্নায়। তারপর তিনি বললেন, মা, আমার মা, আমি তোকে সামলাতে পারলাম না, তোকে আমি আগলে রাখতে পারলাম না। আমি কি তোর মা হয়ে উঠতে পারিনি? ক্ষমা করে দে আমাকে মামুনি। অশ্রু টপ টপ করে পড়ছে আফিয়া বেগমের চোখ থেকে। নাফিসা হঠাৎ বুক ভেঙে কেঁদে উঠলো। কাপা কাপা কণ্ঠে আঁকড়ে ধরলো আফিয়া বেগমকে। তারপর বলল, মামুনি। হলঘরের নিস্তব্ধতা আবার কান্নার শব্দে ভরে উঠলো। কিন্তু এহসান করিম আবার দাঁড়িয়ে উঠলেন, চোখ লাল, কণ্ঠ গর্জে উঠলো। তারপর বলল, আমি মানি না, আমার ছেলে এরকম না। আমি আমার ছেলেকে চিনি, নিশ্চয় ওই মেয়েরও দোষ আছে। রাহুল চুপ করে দাঁড়িয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছে না রিয়াদ এমন কিছু করতে পারে। শিরিনা করিমও এবার ছেলের মাথা খুলেতে নিয়ে কান্না ভেজা স্বরে যোগ দিলেন, হ্যাঁ ঠিকই বলেছ, আমার ছেলে কখনো এই কাজ করতে পারে না। এই মেয়ে সব দোষের গুড়া। আমার ছেলেকে ফাঁসিয়েছে। তিনি কান্না করছেন আর ছেলের বুকের উপর হাত বুলিয়ে দিচ্ছেন আর কথাগুলো বলছেন। তার কণ্ঠ ফেটে যাচ্ছে, চোখ রক্তাক্ত হয়ে উঠেছে কান্না আর রাগে। এই মুহূর্তে সুযোগ পেয়ে সাবিহা খালেদ এগিয়ে এলো। অনেকক্ষণ ধরে সে চুপচাপ ছিল। এবার দাঁড়িয়ে কণ্ঠ উঁচু করে বলল, তোমরা সবাই আগে থেকে জানো এসব মেয়েরা এরা বড় লোকের ছেলেদের উস্কানি দেয়। পরে যখন কিছু হয় তখন নিজেদের নির্দোষ সাজায়। সবই ধান্দা। নাফিসা অপমানে মাথা নিচু করে ফেললে, চোখ দিয়ে ক্রমাগত পানি পড়তে শুরু করলো। কথা শেষ হওয়ার আগেই আফিয়া বেগম চোখে আগুন নিয়ে গর্জে উঠলেন। এক হাতে নাফিসাকে জড়িয়ে ধরে দাঁত চেপে
বললেন, আরেকটা কথা বললে আমি ভুলে যাব, তুমি কে সাবিহা? সাবিহার মুখ থমকে গেল। শিরিনা আবারও কেঁদে উঠলেন, তারপর বললেন, আমার ছেলেকে ফাঁসাচ্ছে, ওই মেয়ে দোষী, ওর জন্য সব হয়েছে। শব্দগুলো পরিবেশ আরো ভারী করে তুলল। সাইমন এতক্ষণ দাঁত চেপে সবার কথা শুনছিল, হঠাৎ নিজের রাগ আর থামাতে পারল না। বজ্রের মতো গর্জন দিয়ে বিশাল কাচের ডাইনিং টেবিলটা দুহাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। ধাম শব্দে টেবিল চূর্ণ বিচূর্ণ হয়ে কাচের টুকরো ছড়িয়ে গেল চারপাশে। আতঙ্কে সবাই একসাথে চিৎকার করে উঠল। শব্দের অভিঘাতে অতিথিরা কান চেপে ধরল। সাবিহা খালের টেবিলের কাছে দাঁড়িয়েছিল, কাচের বড় টুকরো তার পায়ের কাছে এসে পড়তেই সে ভয়ে লাফিয়ে উঠল। চারপাশ মুহূর্তেই নিস্তব্ধ, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সবার। সাইমন বজ্রকণ্ঠে গর্জে উঠল, তারপর বলল, আরেকটা বাজে কথা বললে আমি শপথ করে বলছি তুমি আমার সবচেয়ে বাজে রূপটা দেখবে। তার কণ্ঠে এমন ঠান্ডা হুমকি ছিল যে পুরো হলঘরের বাতাস জমে গেল। কেউ সাহস পেল না আর কিছু বলার। তারপর সে তীক্ষ্ণ চোখে তাকালো নাফিসার দিকে, গলা চিরিয়ে ধমকের সুরে বলল, গো আপস্টেয়ার নাও, উপরে যাও এখনই। শব্দটা বজ্রপাতের মতো আঘাত করলো নাফিসার বুকে। সে চমকে উঠল, চোখ ভিজে উঠল। কাঁপতে কাঁপতে আফিয়াকে ছেড়ে দৌড়ে গেল সিঁড়ির দিকে। রুহি, রিশাদ, জারিন, আফিয়া বেগম, ইমা বেগম আর বিলকিসারা ছুটে গেল তার পিছনে। সিঁড়ি বেয়ে ওঠার শব্দে পরিবেশটা আরো ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে উঠল। হল ঘরে রয়ে গেল শুধু ভাঙা কাচের গর্জন, রক্তের গন্ধ আর দমবন্ধ করা উত্তেজনা। তাহমিদ ইকবাল এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন, চোখে দৃঢ়তা, মুখে শীতলতা। সবাই অবিশ্বাস আর উত্তেজনায় চুপচাপ। অবশেষে তিনি ধীরে ধীরে এগিয়ে এসে সাইমনের কাছে শক্ত করে হাত রাখলেন, তারপর বললেন, কাম ডাউন মাই বয়, শান্ত হও আমার ছেলে। তিনি বললেন, কণ্ঠে স্থিরতা কিন্তু চোখে সম্পূর্ণ সাহস ও বোঝাপড়া। তারপর তিনি চারপাশের দিকে তাকালেন। সবাই তাকিয়ে আছে, নিঃশ্বাস থমকে গেছে। সে শান্ত কণ্ঠে আবারও বলল, আমি মনে করি এই বিষয়টি পরিবারের মধ্যে সমাধান করা উচিত। বাকি সব কাজ আইন অনুসারে যথাযথ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে হবে। অতিথিরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো, চোখে অদ্ভুত অস্থিরতা, কিছুটা লজ্জা, কিছুটা অবাক ভাব। মুহূর্তেই পরিবেশ শান্ত হলো, ভারী হয়ে আছে। মাহবুব রশিদ ধীরে ধীরে ধ্যান নিয়ে সবার দিকে তাকালেন। তার কণ্ঠে মৃদু শান্ত স্বর, কিন্তু প্রত্যেক কথায় শোভা পাচ্ছিল শক্তি। তারপর বললেন, মাফ করবেন, আমরা কেউই বুঝিনি এমন পরিস্থিতি তৈরি হবে। আজকে কোনো এঙ্গেজমেন্ট সম্ভব নয়। আপনাদের কাছে আমরা আবারও অসংখ্য দুঃখিত। আশা করি সবাই আমাদের ভুল বুঝবেন না। মহেন্দ্র রশিদ আর সাইফান অতিথিদের সাথে কথা বলল। একে একে অতিথিরা সবাই চলে যেতে লাগলো। পরিবেশ এখনো কিছুটা শান্ত, তবে নিঃশ্বাসে এখনো উত্তেজনার ছাপ। হল ঘরে রয়ে গেছে কেবল এহসান করিমের পরিবার এবং তাহমিদ ইকবাল, রাজীব ও রশিদের ঘরের সদস্যরা। তাহমিদ ইকবাল রাজীবের দিকে তাকিয়ে বললেন, রাজীব, দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো, বাকি কাজ আইন অনুযায়ী হবে। এহসান করিম রেগে গর্জে উঠলেন, চোখ লাল হয়ে মুখে উত্তেজনা নিয়ে বললেন, কি হচ্ছে? বিনা কারণে আমার ছেলেকে মারার পরে রেপের দোষ দিয়ে এখন জেলে নিয়ে যাওয়া? আমি সবকিছু নিজে দেখবো, কাউকে ছাড়বো না। মাহবুব, যা করলি ভালো করলি না, বন্ধু বলে ছাড়বো না। এই অপমানের সুদে আসলে আমি পূরণ করব। ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। আর আমি একটু অসুস্থ, ঠান্ডা জ্বর। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 31 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তাহমিদ ইকবাল রাজীবের দিকে তাকিয়ে বললেন, রাজীব, দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো, বাকি কাজ আইন অনুযায়ী হবে। এহসান করিম এবার রেগে গর্জে উঠলেন, চোখ লাল হয়ে মুখে উত্তেজনা নিয়ে বললেন, কি হচ্ছে? বিনা কারণে আমার ছেলেকে মারার পর রেপের দোষ দিয়ে এখন জেলে নিয়ে যাওয়া? আমি সবকিছু নিজে দেখবো, কাউকে ছাড়বো না। মাহবুব, যা করলি ভালো করলি না, বন্ধু বলে ছাড়বো না। এই অপমানের সুদে আসলে আমি পূরণ করব। মাহবুব রশিদ মৃদু মুচকে হাসি দিয়ে বললেন, এহসান, তুই ভালো করে জানিস আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করি না। এত বছরের রাজনীতি ক্যারিয়ারে নিজের দলকে টিকিয়ে রেখেছি। ন্যায়ের দিকে আমার বিশ্বাস সবসময় অটল। রাজনীতি মানে জঘন্য কিছু করা নয়, নিজেকে সবসময় অন্যায়ের দিক থেকে দূরে রাখার চেষ্টা করেছি। তুই আমাকে ধমকাচ্ছিস, মনে রাখিস কাকে ধমকাচ্ছিস সেটা মাথায় রেখে কথা বলবি। এহসান ততক্ষণে আবারও চেতে উঠলো, তারপর বলল, আমার ছেলের সাথে তোদের বাড়ির মেয়ের বিয়ে আমি ভেঙে দিলাম এখন এই মুহূর্তে। মাহবুব রশিদ হেসে বললেন, তুই ভাঙবি কি? অনেক আগেই সব শেষ করে দিয়েছি, তুই বললেও কি না বললেও কি। গেট আউট, এই বাড়ির সীমানায় যেন তোদের কাউকে না দেখে। রাজীব ফোন দিয়ে অ্যাম্বুলেন্সকে ডাকলো। তার টিম এসে রিয়াদকে নিয়ে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করলো। করিম পরিবার বাকি সদস্যরা রিয়াদের দিকে এগোতে লাগলো। যাওয়ার আগে এহসান করিম আবারও দৃঢ়ভাবে শাসলেন, তারপর বললেন, দেখে নেব, কাউকে ছাড়বো না। সাইমন এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহমিদ ইকবাল ধীরে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো, তারপর বলল, তোমার উপর আমি চিরকাল প্রাউড ছিলাম মাই বয়। তারপর আবারও বললেন, যাই হোক, ভেবেচিন্তে কাজ করো, মাথা ঠান্ডা রাখো, কয়দিন ছুটি নাও, আমরা এখন আসি। মাহবুব রশিদ এবং মঈন রশিদের কাছ থেকে বিদায় নিয়ে তাহমিদ ইকবাল ও রাজীব ধীরে ধীরে চলে গেলেন। হলঘরের বাতাস এখন শান্ত, কেবল নিঃশ্বাসের চাপ, ভাঙা কাচের শব্দের স্মৃতি এবং একটা দীর্ঘ মুহূর্তের উত্তেজনা এখন ধীরে ধীরে কমছে। চারপাশের অবশিষ্ট সবাই একত্র হয়ে দাঁড়িয়েছে, চোখে অস্থিরতা, হৃদয়ে চিন্তা, কিন্তু একরকম শান্তি এসেছে অন্তত তৎক্ষণাৎ। হলঘরের পরিবেশ এখনো পুরোপুরি কাটেনি। ভাঙা কাচের টুকরো, রক্তের গন্ধ, সবার চোখে আতঙ্ক আর রাগের চাপ এখনো স্পষ্ট। উত্তেজনায় জমাট বাঁধা বাতাসে নিঃশ্বাসের জন্য ভারী হয়ে আসছে। মাহবুব রশিদ ধীরে ধীরে দাঁড়িয়ে চারপাশে একবার তাকালেন। তার চোখে দৃঢ়তা, কণ্ঠে শান্ত যত কর্তৃত্বময় সুর। তিনি বললেন, মঈন, পরিবারের কেউ বাইরে যাওয়ার আগে অবশ্যই যেন কারোর সাথে বের হয়। আমি এহসানকে যতটুকু চিনি, সে চুপ করে বসে থাকবে না, তাই আগে থেকেই সেফটি নিতে হবে। আশা করি বুঝতে পেরেছ।
কথাগুলো নিস্তব্ধ হল করে গম্ভীর প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল। মঈন রশিদ এক পায়ে এগিয়ে এসে মাথা নাড়ল, কণ্ঠে দৃঢ়তা আর এক ধরনের সতর্কতা ভেসে উঠল। তারপর বলল, জি ভাইয়া, আমি খেয়াল রাখবো, এই বিষয়টা আমার নজরে থাকবে, চারিদিকে সুরক্ষাও আমি বাড়িয়ে দিব। কথা শেষ করে এসে চোখ ঘুরিয়ে সাইমনের দিকে তাকালো। মাহবুব তখন ওর দিকে কঠোর দৃষ্টিতে চেয়ে আছেন। তিনি আবারও বললেন, আর তোমার আদরের ভাইপোকে বলে দাও মাথা ঠান্ডা করে কাজ করতে। এই ধরনের পরিস্থিতিতে তার সাথে রাগ যায় না। মাহবুবের গম্ভীর দৃষ্টি সাইমনের চোখে গিয়ে আটকালো, কিন্তু সাইমন তখনও চুপ করে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ভারী, ঠোঁটের কোনায় লালচে দাগ শুকিয়ে গেছে। তার চোখে ছিল নিঃশব্দ আগুন, অথচ ঠোঁট থেকে একটি শব্দও বেরোলো না। মঈন রশিদ তাকালো একবার সাইমনের দিকে, একবার ভাই মাহবুবের দিকে, ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেললো আর মনে মনে বলল, দুইটাই তো এক। তারপর মাহবুব রশিদ ধীরে ঘুরে সাইফানের দিকে তাকিয়ে বলল, সাইফান, বাকিটা সামলাও, আমি উপরে যাচ্ছি। বলে তিনি পায়ে ভারী শব্দ তুলতে তুলতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। সাইফান মাথা নেড়ে সম্মতি দিল, সাথে সাথে রিদওয়ানকে নিয়ে স্টাফদের ডাকলো। সাইফান স্টাফদের উদ্দেশ্যে বলল, সবকিছু পরিষ্কার করো, হলরুম একদম গুছানো চাই। ভাঙা কাচ, রক্তে ভিজে থাকা কার্পেট, উল্টে থাকা টেবিল সব ঠিক করার জন্য স্টাফরা ছুটে এলো। ভাঙা গ্লাসের কটকটের শব্দে ঘরটা আবারও ভরে উঠল, কিন্তু তার ভেতরেও একটা অস্বস্তি যেন চেপে রইল। এইদিকে সাবিয়া খালেদ মুখ শক্ত করে দাঁড়িয়েছিলেন, অপমান আর ক্ষোভে তার শরীর কাঁপছে, চোখে অগ্নি, ঠুটে চাপা শ্বাস। পাশে হাতে দাঁড়ানো রাইমার দিকে তাকিয়ে এক ঝটকাই বললেন, চলো। মেয়েকে সাথে নিয়ে তিনি রাগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। মনের ভেতর আগুন জ্বলছে, আজকের এই অপমান শেষ দেখে ছাড়বো আমি। সামান্য একটা 2 পয়সার মেয়ের জন্য সবার সামনে আমায় কথা শুনতে হলো না, এভাবে ছেড়ে দেব না। ওইদিকে মঈন রশিদ এগিয়ে এলো সাইমনের দিকে, নিঃশব্দে ওর ঘাড়ে হাত রাখলো, কণ্ঠে ছিল দৃঢ় আশ্বাস, এক ধরনের স্নেহমাখা শক্তি। তারপর বলল, উপরে যা, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। দ্বিতীয়বার ভাববে ও কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে, এটা পাওনা ছিল। আমি সবসময় তোর সাথে আছি, অনেক ধকল গেছে, এখন উপরে গিয়ে রেস্ট নে। কথাগুলো শুনে সাইমন চোখ তুলে মঈনের দিকে তাকালো, চোখে এখনো লাল আগুন জ্বলছে, কিন্তু ভেতরে একটা অদৃশ্য স্বস্তি যেন কাজ করলো। ধীরে ধীরে মাথা নাড়ালো, কিছু না বলে ভারী পদক্ষেপে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। হল ঘরে ছড়িয়ে থাকা উত্তেজনার আবহ ধীরে ধীরে ফিকে হতে লাগলো। দূরে দাঁড়িয়ে থাকা আবির অবশেষে গভীরভাবে শ্বাস ফেললো। বুকের ভেতর কেঁপে উঠছিল এতক্ষণ, যাক নাফিসাকে ঠিক সময় দাভাই বাঁচিয়ে নিয়েছে, না হলে কি হতো ভাবতেই বুক হিম হয়ে আসছে। তার দৃষ্টি অজান্তেই সিঁড়ির দিকে চলে গেল। ভেতরে যেন একটা কৃতজ্ঞতা, ভয় আর স্বস্তির মিশ্রণ একসাথে ভেসে উঠলো। চারিদিকে আবারও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু বাতাসে এখনো ভারী টান টান উত্তেজনা ছাপ লেগে রইল। রাতের নিস্তব্ধতা ঘিরে ফেলেছে পুরো বাড়িটাকে। ভারী পরিবেশে যেন প্রতিটি নিঃশ্বাসও স্পষ্ট শোনা যাচ্ছে। নাফিসার রুমে এখন কেবল একটাই শব্দ, নাফিসার হাহাকার মেশানো মৃদু কান্না আর আফিয়া বেগমের সান্ত্বনা মাখা গলায় ফিসফিসানি। বিছানার মাথার কাছে বসে আছেন আফিয়া বেগম, বুকের ভেতর শক্ত করে চেপে ধরে রেখেছেন নাফিসাকে। তার চোখ ভিজে গেছে, নাক দিয়ে আসছে টানা শব্দ, বুকের ভেতরটা যেন কেঁপে কেঁপে উঠছে প্রতিটি দমকে। পাশেই বসে আছেন বিলকিসারা, হাত বুলিয়ে দিচ্ছেন নাফিসার পিঠে, শান্ত করার চেষ্টা করছেন। চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে পরিবারের বাকিরা। রিশা ঠোঁট কামড়ে নিঃশব্দে চোখ মুছছে, জারিন কপালে হাত চেপে রেখেছে, বুকের ভেতরটা ধোক ধোক করছে। ইমা বেগম একপাশে দাঁড়িয়ে আছে, চোখে একরাশ দুঃখ জমে আছে। রুহি ঠুটে হাত চেপে চুপ করে আছে, যেন ভয় পেয়ে গেছে। রুশনা বাচ্চাদেরকে রেখে এসে এখানে দাঁড়িয়েছে। সব ঘটনা শোনার পর থেকে ভীষণ খারাপ লাগা কাজ করছে ওর ভিতর। ঘরে বাতাস ভারী, আলো জ্বলছে মৃদু, জানলার পর্দা নড়ছে না, সবকিছু থমথমে, শুধু কান্নার শব্দই কানে বিচ্ছে। এমন সময় দরজার সামনে এসে দাঁড়ালো সাইমান। ভারী পদক্ষেপে এগিয়ে এসে এক দৃষ্টিতে ভেতরের দৃশ্যটা দেখলো। নাফিসা এখনো সেই একই শাড়ি পরে কাঁদছে। এক মুহূর্তের জন্য চোখে আগুন জ্বলে উঠলো, শিরায় শিরায় যেন আবারও ক্রোধ ছুটে গেল। হঠাৎ গম্ভীর কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে উঠলো, ওকে একা ছেড়ে দাও, সবাই নিজের রুমে যাও। তার কণ্ঠস্বরে যেন বিদ্যুতের মতো কেটে গেল ঘরের ভিতর দিয়ে। সবাই চমকে তাকালো দরজার দিকে। সাইমনের চোখে এমন দৃঢ়তা যেন কেউ সাহস পেল না কিছু বলার। একটু নীরবতা ভাঙলো রুশানা। সে এগিয়ে এসে সাইমনের দিকে তাকিয়ে ধীর গলায় সবার উদ্দেশ্যে বলল, হ্যাঁ, ওকে এবার রেস্ট নিতে দাও, সবাই বের হওয়াই ভালো। কথাগুলো যেন অনুমোদন মিলে গেল। একে একে সবাই মাথা নাড়ালো। বিলকিসারা উঠে দাঁড়ালেন। রিশার চোখে হাত বুলিয়ে বাইরে গেল জারিনের হাত ধরে। রুহিও নিঃশব্দে বেরিয়ে গেল। ইমা বেগম শেষবারের মতো নাফিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না চাপতে চাপতে বেরিয়ে এলেন। শুধু থেকে গেল আফিয়া বেগম আর রুশানা। তিনি বুকের ভেতর থেকে নাফিসার মাথা আলগুছে তুললেন, দুহাতে ওর গাল মুছে দিলেন। এখনো ভিজে চোখে স্নেহ ভেসে আছে। কপালে নরম একটা চুমু দিলেন, তারপর বললেন, মামুনি আর হবে না, আমার মেয়ের দিকে আর কেউ হাত দিতে পারবে না। কোনো কিছু হলে আগে আমার কাছে বলবি, ঠিক আছে? নাফিসা চোখ ভিজে মাথা নাড়ালো। আফিয়া বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর বললেন, ফ্রেশ হয়ে নে, তারপর ঘুম দে, সব ঠিক হয়ে যাবে। কিছু হয়নি, ওগুলো নিয়ে আর ভাববি না, আমার মেয়ে অনেক স্ট্রং। মুখে দৃঢ়তার কথা বললেও তার চোখে ভেসে উঠছিল ব্যথা আর আতঙ্ক। শেষবারের মতো নাফিসাকে বুক ভরে দেখে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। রুশানাও তাকে সাথে করে বেরিয়ে এলো। দরজা ধীরে বন্ধ হওয়ার শব্দ হলো। ঘরে এখন আর কেউ নেই। নিস্তব্ধতা আরো ঘনীভূত হয়ে উঠল। কিন্তু হঠাৎই আবার এক ভারী শব্দ কেঁপে উঠল ঘর জুড়ে। থাপ করে এক শব্দ হলো। সাইমন ভেতরে ঢুকে দরজা জুড়ে বন্ধ করে দিল। দরজা লাগানোর শব্দটা যেন হৃৎপিণ্ডে বাজলো নাফিসার। সে কেঁপে উঠল, চমকে চোখ বড় করে তাকালো
গেল সামনে। সাইমন দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি এক দৃষ্টিতে গেঁথে আছে নাফিসার মুখে। ঘরের ভেতর এখন কেবল দুজন, আর বাতাসে ছড়িয়ে আছে অদ্ভুত এক টান টান উত্তেজনা। সাইমনের পদক্ষেপ যেন অগ্নির মতো গরম, প্রতিটি কদম ঘরের বাতাস ভারী করে তুলছে। চোখে ছিল এক দৃষ্টির দৃষ্টি, অজানা, প্রচন্ড তীব্র। হঠাৎই সে এক ঝটকায় নাফিসাকে কুলে তুলে নিল। অপ্রস্তুত নাফিসার ঠোঁট থেকে চাপা একটা হাহাকার বেরিয়ে এলো। ওর দুই হাত অবচেতন হয়ে সাইমনের গলা আঁকড়ে ধরলো পড়ে যাওয়ার ভয়ে। বুকের ভেতর দ্রুত ওঠানামা করতে লাগলো। সাইমন একটি কথাও না বলে শক্ত করে ওকে বাহুতে নিয়ে ওয়াশরুমের দিকে এগুলো। পায়ের শব্দ প্রতিধ্বনির মতো বাজতে লাগলো। দরজা ঠেলে ভেতরে ঢুকে ধূপ করে বন্ধ করে দিল। সেকেন্ড খানেক পরে শাওয়ারের ঝরঝর শব্দ মিলিয়ে গেল সেই নিস্তব্ধতার মধ্যে। ঠান্ডা পানি সোজা নেমে এলো দুজনের উপর। এক মুহূর্তে চুল, গাল, কাঁধ, কাপড় সব ভিজে গেল। নাফিসার শরীরের প্রথম ফোঁটাগুলো পড়তেই কাঁপুনি বয়ে গেল। ওর চোখ বড় হয়ে গেল, ঠোঁট ফাঁক হয়ে গেল নিঃশব্দে। ভেজা চুল গাল বেয়ে নেমে এলো। পানির ফোঁটা মিশে গিয়ে যেন ওর চোখের অশ্রুকেও ঢেকে দিল। সাইমন শক্ত হাতে ওকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। মুখে কোনো কথা নেই, শুধু দৃষ্টি তীক্ষ্ণ আর গভীর। ধীরে ধীরে সে হাত বাড়ালো, নাফিসার মাথায় ভিজে চুল সরিয়ে দিল এক পাশে। কপাল বেয়ে নেমে আসা ফোঁটাগুলো আঙ্গুলের ডগায় থামিয়ে দিল। তারপর এক টান দিয়ে ওর শাড়ির আঁচল সরিয়ে দিল। নাফিসার নিঃশ্বাস কেঁপে উঠলো, বুক দ্রুত ওঠানামা করতে লাগলো। সে চমকে দুহাত দিয়ে বুক আড়াল করতে চাইলো, কিন্তু সাইমন সেটুকু সুযোগ দিল না। একই ভঙ্গিতে বাকি শাড়িটা খুলে টান দিয়ে ফেলে দিল ওয়াশরুমের এক কোনায়। নাফিসা আটকে উঠে মুহূর্তে আবারও সাইমনের বুকে মুখ লুকিয়ে ফেললো, যেন নিজেকে আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে। পানির ধাক্কা আর আবেগ একসাথে সামলাতে পারছে না। শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুজনের শরীর ঘনিয়ে এলো। পানি অবিরাম ঝরছে, চোখ মুখ গড়িয়ে দুজনের ঠোঁটে গলায় ফুটা ফুটা মিলেমিশে যাচ্ছে। সাইমন হাত বাড়িয়ে ধীরে ধীরে নাফিসার গলা ছুলো। আঙুলের ডগা বেয়ে পানি নেমে এলো। সে যেন প্রতিটি ফুটা মুছে দিতে চাইছে। গলার পর হাত নামলো কাঁধে। তারপর যেন ওকে ধীরে ধীরে পরিষ্কার করতে লাগলো নিজের হাতের সাহায্যে। ভয় মুছে দিচ্ছে। প্রতিটি ছোঁয়াতেই নাফিসা কেঁপে উঠছে, শরীর কাঁপছে, ঠোঁট কাঁপছে, চোখ আদো বুঝে যাচ্ছে। নিঃশ্বাস এত ভারী হয়ে উঠলো যে পানির শব্দের সাথেই মিশে যাচ্ছে। হঠাৎ এক মুহূর্তে সাইমন ওর চিবুক ধরে মাথাটা উপরে তুললো। চোখে চোখ মিলতেই সময় যেন থমকে গেল। দুজনের চোখের পানির ফোঁটা ঝলমল করছিল, কিন্তু ভেতরে ছিল এক ঝড়, এক টান, যেটা থেকে কেউই মুক্তি পাচ্ছে না। নাফিসা নিঃশব্দে সাইমনকে আঁকড়ে ধরলো, সারা শরীরের কাঁপুনি বুকের ভেতর লুকিয়ে রাখলো। শাওয়ারের পানি চারপাশ ভিজিয়ে দিচ্ছে, কিন্তু ওয়াশরুমের ভেতরে সবচেয়ে ভারী দুজনের নিঃশ্বাস ধীর, গভীর, অস্থির। ওরা দুজন যেন এখন একে অপরের ভেতরেই ডুবে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুজনের শরীর ভিজে একাকার। ঠান্ডা পানির ধারায় চুল, মুখ, গলা সবকিছু ভিজে যাচ্ছে, কিন্তু ভেতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে। হঠাৎ ওই সাইমন হাত বাড়িয়ে নাফিসার গাল দুপাশে ধরে নিল। ওর ভেজা মুখটা শক্ত করে নিজের আঙুলের ভেতর আটকে নিয়ে গভীরভাবে তাকাতে লাগলো। একেবারে চোখের ভেতর ঢুকে যাচ্ছে মনে হলো সেই দৃষ্টি। পানি ধীরে ধীরে নাফিসার মাথা থেকে গড়িয়ে নেমে আসছে। প্রথমে কপাল, তারপর ভ্রু বেয়ে ঠোঁটের কোণে এসে থামলো এক ফোঁটা। আরেক ফোঁটা গড়িয়ে গিয়ে গলার ভেতর মিলিয়ে গেল। সেই দৃশ্য চোখের সামনে ধরা পড়তে সাইমনের বুকের ভেতর ধাক্কা লাগলো। অদ্ভুতভাবে সে এক ঢুক গিলে ফেললো। তারপর মনে মনে বলল, কেন যেন বুঝতে পারলাম না। যেন ওই পানির ফোঁটাগুলো নাফিসার ঠোঁট ছুঁয়ে নেমে যাচ্ছে দেখে ভেতরের পুরুষ সত্তা হঠাৎ উত্তাল হয়ে উঠেছে। একটা অদ্ভুত ঘোরের মধ্যে ঢুকে গেল সে। মুহূর্তের মধ্যে ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে নাফিসার ঠোঁটের দিকে এগিয়ে এলো। দুচোখ বন্ধ করে ফেললো নাফিসা। নিঃশ্বাস ভারী হয়ে উঠলো। ঠিক পরের মুহূর্তে সাইমন নিজের ঠোঁট দিয়ে ওর ঠোঁট আঁকড়ে ধরলো। নাফিসা সেকেন্ডে কেঁপে কেঁপে উঠলো, কিন্তু তারপরে নিজেকে সামলে নিয়ে দু হাত বাড়িয়ে শক্ত করে সাইমনের ভিজে চুল মুঠো করে ধরলো। যেন ওকে ছেড়ে দেওয়া মানে নাফিসার শ্বাস বন্ধ হয়ে যাওয়া। এটাই মনে হলো নাফিসার জন্য কাল হয়ে উঠলো। সাইমনকে না চাইতেও উস্কে দিল। 34 বছরের প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিটি ইন্দ্রিয় তখন উত্তাল। সেই চুম্বন এক মুহূর্তে তাকে আরো উন্মাদ করে তুললো। ঠোঁটের প্রতিটি ছোঁয়ায় যেন সে নাফিসার ভেতর নিজের এক নতুন রাজত্ব শুরু করলো। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব। আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 32 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুজনের শরীর ভিজে একাকার। ঠান্ডা পানির ধারায় চুল, মুখ, গলা সবকিছু ভিজে যাচ্ছে, কিন্তু ভেতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে। হঠাৎই সাইমন হাত বাড়িয়ে নাফিসার গাল দুপাশে ধরে নিল। ওর ভেজা মুখটা শক্ত করে নিজের আঙুলের ভেতর আটকে নিয়ে গভীরভাবে তাকাতে লাগলো। একেবারে চোখের ভেতর ঢুকে যাচ্ছে মনে হয় সেই দৃষ্টি। পানি ধীরে ধীরে নাফিসার মাথা থেকে গড়িয়ে নেমে আসছে। প্রথমে কপাল, তারপর ভ্রু বেয়ে ঠোঁটের কোণে এসে থামলো এক ফোঁটা। আরেক ফোঁটা গড়িয়ে গিয়ে গলার ভেতর মিলিয়ে গেল। সেই দৃশ্য চোখের সামনে ধরা পড়তেই সাইমনের বুকের ভেতর কেমন যেন ধাক্কা লাগলো। অদ্ভুতভাবে সে এক ঢুক গিলে ফেললো। কেন যেন বুঝতে পারলো না। যেন ওই পানির ফোঁটাগুলো নাফিসার ঠোঁট ছুঁয়ে নেমে যাচ্ছে দেখে ভেতরের পুরুষসত্তা হঠাৎ উত্তাল হয়ে উঠেছে। একটু অদ্ভুত ঘোরের মধ্যে ঢুকে গেল সে। মুহূর্তের মধ্যে ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে নাফিসার ঠোঁটের দিকে এগিয়ে এলো। দু চোখ বন্ধ করে ফেললো নাফিসা। নিঃশ্বাস ভারী হয়ে উঠলো। ঠিক পরের মুহূর্তে সাইমন নিজের ঠোঁট দিয়ে ওর ঠোঁট আঁকড়ে ধরলো। নাফিসা সেকেন্ডের ভেতরেই কেঁপে উঠলো, কিন্তু তারপরে নিজেকে সামলে নিয়ে দুহাত বাড়িয়ে শক্ত করে সাইমনের ভেজা চুল মুঠো করে ধরলো। যেন ওকে ছেড়ে দেওয়া মানে নাফিসার জন্য কাল হয়ে যাওয়া। যেন ওকে ছেড়ে দেওয়া মানে নাফিসার শ্বাস বন্ধ হয়ে যাওয়া। এটাই মনে হলো নাফিসার জন্য কাল হয়ে উঠলো। সাইমনকে না চাইতেও উস্কে দিল। 34 বছরের প্রাপ্তবয়স্ক যুবকের প্রতিটি ইন্দ্রিয় তখন উত্তাল। সেই চুম্বন এক মুহূর্তে তাকে আরো উন্মাদ করে তুললো। ঠোঁটের প্রতিটি ছোঁয়ায় যেন সে নাফিসার ভেতর
ভেতর নিজের এক নতুন রাজত্ব শুরু করলো। শক্ত হাতে কোমর জাপটে ধরলো, নিজের শরীরের সাথে আরো মিশিয়ে নিল নাফিসাকে। দুজনের বুক একসাথে ধকধক করতে লাগলো। ঠোঁটের দীর্ঘ লড়াই শেষে সাইমন ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। ঠোঁট বুলাতে বুলাতে নামলো গলা অব্দি। এক একটা সোয়া নাফিসা শিউরে উঠছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে তার কণ্ঠ থেকে চাপা গুঙ্গানি বেরিয়ে আসছে। সাইমনের ঠোঁট এসে থামলো গলার বাঁকানো জায়গায়। ওখানে নাফিসার ছোট্ট বিউটি বোনের উপর কালো সেই তিল জলজল করছে। চোখের দৃষ্টি আটকে গেল সেখানেই। হঠাৎ করেই সে শক্ত করে দাঁত চেপে ধরলো ওর উপর, যেন এক অদ্ভুত অধিকার ঘোষণা করছে। নাফিসা আহ শব্দ করে উঠল। শব্দটা এত গভীর, এত অসহায় শোনালো যেন ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তে আরো বিদ্যুতায়িত হয়ে উঠল। ঠিক তখনই সাইমন হঠাৎ থেমে গেল, যেন নিজের ভেতরের আগুনকে টেনে ধরে রাখতে পারছে না, অথচ চেষ্টা করছে। সে ধীরে ধীরে নাফিসাকে ছেড়ে দিল। কয়েক কদম দূরে গিয়ে দেয়ালে এক হাত ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। বুক দ্রুত ওঠানামা করছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। পানির ফোঁটাগুলো কপাল থেকে নেমে মাটিতে পড়ছে, কিন্তু তার ভেতরের অস্থিরতাকে ঠান্ডা করতে পারছে না। শ্বাসের শব্দ এত ভারী যে মনে হচ্ছে চারপাশ বজ্রপাতের মতো গর্জে উঠছে। অন্যদিকে নাফিসা পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, দুই চোখ আধো বুঝে। ভিজে চুল কাঁধ জুড়ে ছড়িয়ে আছে, বুক দ্রুত ওঠানামা করছে, যেন হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে। প্রতিটি নিঃশ্বাস যেন শরীরের ভেতরে ঝড়ের সাক্ষী হয়ে বাজছে। ওয়াশরুমের ভেতর তখন আর শুধু শাওয়ারের শব্দ নয়, দুজন নরনারীর দম ফেলার অস্থির শব্দ, এক অদ্ভুত নীরবতা, আর এক আবেগঘন মুহূর্ত যা কাউকে আর ছেড়ে যেতে চাইছে না। হালকা ধোয়ার মতো কুয়াশা জমে আছে বাথরুমের কাছের আয়নায়। শাওয়ারের ঝরঝর শব্দ থেমে গিয়ে শুধু পানির ফোঁটা টুপটাপ করে পড়ছে মেঝুতে। ভেতরের ভারী পরিবেশটা যেন এক অদ্ভুত নীরবতায় ঢেকে গেছে। সাইমন গভীর এক শ্বাস টেনে নিল, চোখ বুঝেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ওয়াশরুমের কাপটা খুলে সাদা তোয়ালেটা বের করে ধীরে ধীরে নাফিসার দিকে বাড়িয়ে দিল। কণ্ঠে গম্ভীর্য, চোখে দমন করা আগুন। তারপর বলল, এটা নাও, তোয়ালে পরে রুমে যাও, জামা কাপড় পরে নিও, আর আমার রুম থেকে আমার ড্রেস নিয়ে এসো। কথাগুলো শোনার পর নাফিসা বুক আরো জোরে উঠানামা করতে লাগলো। এতক্ষণ পর্যন্ত যে কাঁপুনি শরীরে ভর করেছিল, সাইমনের গম্ভীর স্বর সেটা আরো বাড়িয়ে দিল। চোখ বড় বড় করে তাকালো তার দিকে। হঠাৎ ওই মুখ ফসকে বেরিয়ে এলো, আপনার সামনে চেঞ্জ করবো। বলার সাথে সাথে জিভ কামড়ে ফেললো, মাথা নিচু করে ফেললো লজ্জায়। সাইমন সঙ্গে সঙ্গে গভীর গলায় ছুড়ে দিল, ইডিয়েট, আমি পিছনে ঘুরে থাকছি, তুমি রুমে গেলে ফ্লোরে ভিজে যাবে, তাই এখানেই চেঞ্জ করো, হারি আপ। এই কথা বলেই সাইমন পিছনে ফিরে দাঁড়ালো। চোখ বন্ধ করে গিলল একটা ঢুক। নিজের ভেতরের অস্থিরতা সামলাতে যেন প্রচেষ্টা চালাচ্ছে। নাফিসা লজ্জায় মনে হচ্ছে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, গাল দুটো আগুনের মতো লাল হয়ে গেছে। ধীরে ধীরে ভিজে বাকি কাপড় শরীর থেকে নামিয়ে নিল। সাইমনের দিকে তাকালো, এখনো পিছনের দিকে তাকিয়ে আছে। তারপর একটা সরস নিঃশ্বাস নিল, কাপা হাতে সাদা তোয়ালেটা জড়িয়ে নিল শরীরে। ভেতরে বুক ধকপক করছে। ওয়াশরুমের দরজা খুলে বাইরে বের হওয়ার সাথে সাথেই বুকের ভেতর হাত চাপা দিয়ে জোরে জোরে শ্বাস ফেললো। মনে হচ্ছে ভেতরের ঝড়টা বুকে আর ধরে রাখা যাচ্ছে না। নাফিসা বের হওয়ার সাথে সাথে একটা বড় নিঃশ্বাস ফেলে। সাইমন শাওয়ারের নিচে দাঁড়িয়ে আবারও নিজেকে ভিজিয়ে নিচ্ছে। ঠান্ডা পানি গায়ে পড়ছে, কিন্তু ভেতরের আগুন নিভছে না। মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে গম্ভীর মুখে ফিসফিস করে উঠলো। তারপর বলল, এই মেয়েটার সামনে এলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। জানি না এই পরিস্থিতি একদিন কোথায় গিয়ে দাঁড়াবে। আরো কিছু ভাবনা ভাবতে থাকলো। ভাবতেই ঠোঁটের কোনায় মৃদু হাসি দেখা দিল। এদিকে নাফিসা নিজের ঘরে গিয়ে আলমারি খুলে ধীরে ধীরে জামা কাপড় বের করলো। সাদা কটন কামিজ, হালকা নীল ওড়না পরে নিল। তবুও বুকের ভেতর ধরপড় থামলো না। মাথার ভেতরে বারবার ফিরে আসছে ওয়াশরুমের সেই মুহূর্ত। সাইমনের গম্ভীর দৃষ্টি, ভিজে স্পর্শ, শরীরের গন্ধ যেন এখনো চারপাশে ভাসছে। ড্রেস পরে দরজা খুলে করিডোরে পা রাখতেই চারিদিকে একবারে নিস্তব্ধ। অন্ধকারে মৃদু হলোয়ের লাইট জ্বলছে। চারিদিকে দেখে নিশ্চিত হলো কাউকে দেখা যাচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে সাবধানে সামনের ঘরের দিকে হাঁটলো। ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ভেতর কেঁপে উঠলো। সাইমন রুমে গাঢ় পুরুষালী গন্ধ ভাসছে, মাটির মতো, কাঠের মতো শক্তিশালী। সেই গন্ধ যেন আবারও নাফিসাকে মাতাল করে দিল। মাথায় ভেসে উঠলো আবারও সব ঘটে যাওয়া সেই মুহূর্তগুলো। মনে হতেই গাল জ্বলে উঠলো লজ্জায়। ধীরে ধীরে আলমারির কাছে গিয়ে হাত রাখলো। ভেতর থেকে একটা অফ হোয়াইট টি শার্ট আর কালচে গ্রে ট্রাউজার বের করলো। পোশাক দুটো বুকে চেপে ধরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মনে হচ্ছে এই কাপড়ের গন্ধ তাকে সাইমনের আরো কাছে টেনে নিচ্ছে। তারপর ধীরে ধীরে আবার দরজা খুললো। করিডোরের চারপাশে একবার তাকালো, সব ফাঁকা। নিঃশ্বাস বন্ধ করে পা টিপে টেপে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা ভিড়িয়ে ভেতরে ঢুকেই বুক ভরে নিঃশ্বাস ফেললো। চারপাশ নিস্তব্ধ, কিন্তু ভেতরের ভেতরে নাফিসার হৃদস্পন্দন এখনো বজ্রপাতের মতো বাজছে। মনে হচ্ছে আজকে রাতটা তার জন্য একেবারেই আর স্বাভাবিক থাকবে না। খট করে ওয়াশরুমের দরজা খুলে যাওয়ার শব্দ হলো। সাইমন বেরিয়ে এলো। সবকিছু এক মুহূর্ত ঘরের নিস্তব্ধতাকে আরো গভীর করলো। নাফিসার চোখ সেদিকে গেল, হা করে তাকিয়ে রইল। সামনের দৃশ্য দেখে তার যেন নিঃশ্বাস আটকে গেল। সাইমন শুধু একটি সাদা তোয়ালে দিয়ে নিজেকে ঢাকা রেখেছে। শ্যামলা বর্ণ শরীরে বুকের উপর জমে থাকা পানি এখনো ঝলমল করছে। কাঁধ, হাত, সব মাংসপেশি যেন সূক্ষ্মভাবে ফুটে উঠেছে। গোছলের পর তার শরীরের উজ্জ্বলতা, ভিজে চুলের ফুটা, ঠোঁটের কোণে পানি, সব মিলেমিশে এক অদ্ভুত টান তৈরি করেছে। নাফিসা হা করে তাকিয়ে আছে, চোখ বড়, নিঃশ্বাস থেমে থেমে যাচ্ছে। তার ভেতরে শিশিরের মতো এক অচেনা অনুভূতি জাগলো। লজ্জা, বিস্ময়, আগ্রহ সব মিলেমিশে।
প্রথমবারের মতো সে সাইমনকে এভাবে দেখছে আর ভেতরে মনের এক অদ্ভুত কাঁপুনি চলে এসেছে। সাইমন সরাসরি নাফিসার দিকে তাকালো, হা করে তাকিয়ে থাকা নাফিসাকে দেখে ভ্রু কুচকালো, গম্ভীর কণ্ঠে বলল, ইডিয়েট, এভাবে হা করে কি দেখছো? তাড়াতাড়ি আমার ড্রেস দাও। নাফিসার ভেতরে রক্ত ঝরঝর করে উঠলো। এতক্ষণ ধরে সে নাফিসাকে চেয়ে দেখছিল আর সেটা এখন ধরে ফেললো। ভেবে মনে হলো কান গরম হয়ে গেল, লজ্জায় মাথা ধীরে ধীরে নিচু হয়ে এলো। ভেতরের অস্থিরতা সামলাতে সামলাতে ধীরে ধীরে এগিয়ে গেল, সাইমনের টি শার্ট ও ট্রাউজার হাতে তুলে নিল। মাথার নিচু রেখে আবার দূরে সরে দাঁড়ালো। বুকের ভেতর ধকপক করছে, নিঃশ্বাস জুড়ে জুড়ে উঠছে। সাইমন দূরে দাঁড়িয়ে তার দিকে তাকালো, চোখে মনোযোগ, প্রতিটি ছোট স্পর্শও খেয়াল করলো, তারপর চেঞ্জ করলো দ্রুত। নাফিসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাইমন ধীরে ধীরে টাওয়াল হাতে নিয়ে জামা কাপড়ের বালতি তুলে ব্যালকনির দিকে এগোলো। নাফিসা বালতির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেললো। বালতিতে সাজানো জামা কাপড়ের দিকে তাকিয়ে তার মনের ভেতর এক অদ্ভুত বিস্ময় জন্মালো। সাইমন জামা কাপড় ধুয়ে দিয়েছে, তার জামা কাপড়ও তো ছিল, সেগুলো কি ধুয়ে দিয়েছে? সবকিছু ধুয়ে দিয়েছে, শুধু বাইরের কাপড় নয়, এমনকি ইনারও আছে তো। ভাবতেই ওর বুক ভারী হয়ে এলো, কান গরম, চোখে অদ্ভুত টান। একদিকে অবাক হওয়া, তাড়াহুড়ো করে ওয়াশরুমের দিকে গেল নাফিসা। ভেতরে ঢুকলো, চোখে পড়লো কোথাও আর কোনো জামা কাপড় নেই। পুরো শাওয়ারের সামনের প্রক্রিয়া মনে পড়তেই তার হৃদয়ে এক অদ্ভুত মিশ্রিত বিস্ময় জেগে উঠলো। কপালে হালকা ঘাম। সাইমন সবার ভাবতে পারলো না, চোখের কোনো অল্প স্রোত দেখা দিল, সাথে সাথে কান্না ধীরে ধীরে ভেতর থেকে ছুটে আসছে। নাফিসা ধীরে বাইরে এলো, তখনই দেখলো সাইমন ব্যালকনি থেকে ফিরে আসছে। ব্যালকনির দিকে তাকিয়ে উকি মারলো কৌতূহল আর আতঙ্কের মিশ্রণে। সাইমন সেটা দেখতে পেল, ওকে উকি ঝুঁকি মারতে দেখে ভ্রু কুচকিয়ে এক চমকানো দৃঢ় চোখে ওর দিকে তাকালো। তারপর হঠাৎ এক ঝটকায় এগিয়ে এসে নাফিসাকে কুলে তুলে নিল। নাফিসা চমকে উঠে অচেতন ভাবে সাইমনের গলা আঁকড়ে ধরলো। হৃদয়ের স্পন্দন দ্রুত, শরীর কেঁপে উঠছে। ভয়, বিস্ময় আর অচেনা আকর্ষণের এক অদ্ভুত মিশ্রণ। সাইমন নীরব ভাবে তাকে কুলে নিয়ে বেডের দিকে এগোলো। বেডে পৌঁছেই ধীরে ধীরে শুইয়ে দিল। পাশে টেবিল থেকে এসি রিমোটটা তুলে চালু করলো। বাতাসে নরম হাওয়া ছড়িয়ে দিয়ে ঘরের পরিবেশ আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ করে দিল। রিমোট আবারও জায়গায় রেখে পায়ের কাছে ব্ল্যাঙ্কেট তুলে নাফিসার গায়ের উপর ঢেকে দিল। তারপর ধীরে ধীরে ঝুঁকে নাফিসার মাথা নেড়ে ওড়না সরিয়ে দিল। ভিজে চুলগুলো ছড়িয়ে দিল মনোযোগ সহকারে, যেন প্রতিটি তার সংযম, ধৈর্য, মনোযোগ সবকিছু স্পষ্ট। নাফিসা এক দৃষ্টিতে সাইমনের দিকে তাকিয়ে আছে, চোখের মধ্যে বিস্ময়, লজ্জা আর কৃতজ্ঞতার এক অদ্ভুত মিশ্রণ। নিঃশ্বাস নিয়েছে গভীর, মুখে সামান্য ঢুক। ভেতরের উত্তেজনা এবং শান্তির সমন্বয় যেন এই মুহূর্তে পুরো ঘরকে ভারী করে তুলছে। এক মুহূর্তের নীরবতার পর নাফিসা একটি ঢুক গিলে উদ্বিগ্ন হয়ে নিজের ভেতরে জমিয়ে রাখা অনুভূতিগুলো বের করে দিল। ডিএসপি সাহেব, ভালোবাসি আপনাকে। আপনি মানেন আর না মানেন, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমাকে আবেগ বলে দূরে ঠেলে দিতে পারবেন না। এটা আমার আবেগই না, এটা আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা, যেটা আল্লাহ নিজে হালাল ভাবে আমার হৃদয়ে রোপণ করে দিয়েছেন। তাই আপনি না মানলেও আপনাকে আমি ভালোবাসি স্বামীজান। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে সাইমনের দিকে দৃষ্টি দিল। সাইমন নাফিসার কথাগুলো শোনার সাথে সাথে হাত থামিয়ে দিল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো ওর দিকে। তারপর নরম ভাবে নাফিসার কপালে নিজের ঠোঁট দাবিয়ে একটা চুমু আঁকলো। দুহাত দিয়ে ব্ল্যাঙ্কেটটা গলা অব্দি টেনে দিয়ে শান্ত স্বরে বলল, স্লিপ, ঘুমিয়ে পড়ো। কথাটা বলেই সাইমন উঠে যেতে চাইলো, কিন্তু নাফিসা তাড়াতাড়ি ওর হাত ধরে ফেললো। হঠাৎ টান পড়ায় সাইমন ঘুরে তাকালো নাফিসার দিকে। নাফিসা বলল, আমার কথার উত্তর দিলেন না ডিএসপি সাহেব? আপনি এমন কেন? সবসময় নিজেকে রহস্যের আড়ালে রাখেন, আমি আপনাকে বুঝে উঠতে পারি না। সাইমন ভ্রু কুচকে নাফিসার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, ইডিয়ট, বাজে বকো না, ঘুমাও। অসহায় চোখে নাফিসা কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হঠাৎ উঠে বসে বলল, না, আমি ঘুমাবো না, আজই আপনি আমার কথার উত্তর দেবেন। চোখ শুরু করে তাকালো সাইমন, কণ্ঠস্বর আবার কিছুটা গম্ভীর। তারপর বলল, বেশি কথা আমার পছন্দ নয়, চুপচাপ শুয়ে পড়ো, আর একটা শব্দও করবে না। নাফিসা থেমে গেল না, বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলে উঠল, আপনি যদি আমাকে না মানেন তাহলে স্পর্শ করেন কেন? তার মানে কি? মুহূর্তের জন্য স্তব্ধ হলো সাইমন। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমাকে বলতে বাধ্য নই। নাফিসা ঠোঁট কেঁপে উঠলো, তারপর বলল, সত্যিই বলতে বাধ্য নন? তাহলে আর কখনো স্পর্শ করবেন না, যতক্ষণ না নিজের মুখে স্বীকার করছেন। সাইমন বলল, শাট আপ ইডিয়ট। গর্জে উঠলো সাইমন। তারপর আবার একটু থেমে নরম স্বরে যোগ করলো, আর কিছু বলবে না, ঘুমাও। সাইমনের ধমকে চমকে উঠলো নাফিসা। ঠোঁটের কোনো টলমল পানি জমে উঠলো। 1 ফোঁটা 2 ফোঁটা গড়িয়ে পড়লো গাল বেয়ে। সাইমন ধীরে ধীরে এগিয়ে এসে নাফিসার 2 বাহু ধরে ওকে আবার শুয়ে দিল। ব্ল্যাঙ্কেট টেনে ঢেকে দিল। নাফিসা ছলছল চোখে সে কেবল তাকিয়ে রইল। হঠাৎ সাইমন ঝুঁকে এসে ঠোঁট চেপে ধরলো নাফিসার চোখে। টপ টপ করে ঝরে পড়া পানিকে নিজের ঠোঁটে শুষে নিল। নাফিসার চোখ বুজে জুড়ে জুড়ে শ্বাস নিতে লাগলো। গা ভরে টেনে নিচ্ছে সাইমনের শরীরের ঘ্রাণ। অনেকক্ষণ সময় নিয়ে নাফিসার প্রতিটি অশ্রুবিন্দু চুষে নিল নিজের ঠোঁটের সাহায্যে সাইমন। তারপর ওর দৃষ্টি নামলো নাফিসার ঠোঁটের দিকে। এক ঢুক গিলে এগিয়ে এলো। ধীরে নাফিসার ঠোঁটে রাখলো শুকনো অথচ দৃঢ় এক চুমু। কিছুক্ষণ নিঃশব্দে ঠোঁট দাবিয়ে রাখলো। নাফিসার নিঃশ্বাস গুনতে লাগলো। প্রতিটি মুহূর্তে সাইমনের স্পর্শ অনুভব করছিল। পরক্ষণে সাইমন সরে গেল। উঠে দাঁড়িয়ে কেবল বলল, স্লিপ, ঘুমিয়ে পড়ো। এই বলেই ধীর কদমে ঘর থেকে বেরিয়ে গেল সাইমন। নাফিসা ওর চলে যাওয়ার দিকে চেয়ে দীর্ঘশ্বাস পেল। তারপর মনে মনে বলল, এই মানুষটার মধ্যে এত রহস্য কেন? আমি কখনোই বুঝে উঠতে পারি না। ভাবতে ভাবতে চোখ ভারী হয়ে এলো। অবশেষে ঘুমের দেশে হারিয়ে গেল নাফিসা। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সবাই অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।